হ্যালো ওয়েলকাম, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডসটা, এবং এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ও ওহমের সূত্রের পার্ট 6, যেখানে আমরা রোধাঙ্গ, পরিবাহিতাঙ্ক এবং রোধের উষ্ণতা গুণাঙ্ক সম্পর্কে জানবো। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে বলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দাদা দাদা আগের লেকচারে আমরা দেখেছিলাম, যদি কোন একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় a এবং তার দৈর্ঘ্য হয় l, তখন কিন্তু আমরা সেই পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে তার রোধের যে সম্পর্ক সেটা জানতে পেরেছিলাম। কি দেখেছিলাম? আমাদের রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক ভাবে পরিবর্তিত হয় যখন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক থাকে। আবার দেখেছিলাম, আমাদের কোন পরিবাহীর রোধ সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয় যদি সেই পরিবাহীর দৈর্ঘ্য ধ্রুবক থাকে। ঠিক কিনা? একদম ঠিক। আবার যখন আমরা এই দুটি সম্পর্ককে একসঙ্গে করছিলাম, তখন পাচ্ছিলাম কি? আর সমানুপাতিক l বাই a। ঠিক তো? একদম ঠিক। বা যখনই আমরা এই সমানুপাতিকটিকে হাঁটাই, সমান করছিলাম, তখন কিন্তু আমাদের বাইরে থেকে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। এটা আমরা ভালো করে জানি, যেটা হচ্ছে আমাদের রো, যে সম্পর্কে আমরা আগের দিনে ভালো করে জেনেছিলাম। তাহলে র l বাই a। তাহলে এই যে সমানুপাতিক ধ্রুবক র, এই রটাকেই বলা হয় আমাদের রোধাঙ্গ। কি বলা হয়? রোধাঙ্গ বা রেসিস্টিভিটি। এই সম্পর্কে আমাদের কোথাও কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে আমরা যখনই আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে আমাদের রোধের যে সম্পর্ক সেটা আমরা নির্ণয় করছি, এবং যখনই আমরা সেই সমানুপাতিকটাকে হাঁটিয়ে আমরা একটা সমান নিয়ে আসছি, এবং যখনই আমরা সমান নিয়ে আসি, তখনই আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে আমাদের রো। এই রোটাকে বলা হয় আমাদের কি? পরিবাহী রোধাঙ্গ বা রেসিস্টিভিটি। আমাদের কোন একটা পরিবাহীর রোধাঙ্ক যত বেশি, তার তার রোধ তত বেশি। মানে কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রোধের সঙ্গে আমাদের রোয়ের যে সম্পর্ক, এই রোয়ের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। মানে এটা পরিষ্কার বলতে পারি যে আমাদের যদি কোন একটা পরিবাহী না হয়, সেই পরিবাহীর রোধাঙ্গ বা রেসিস্টিভিটি যত বেশি হবে, সেই পরিবাহীর রোধ ততই বেশি হবে। বা যত বেশি আমাদের রোধাঙ্গ কম, যত বেশি আমাদের রোধাঙ্গ হবে, ততই তার তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। কারণ আমরা জানি ভালো করে সবাই যে আমাদের রোধ বেশি মানে তড়িৎ প্রবাহ মাত্রা ডাউনে। ঠিক কিনা? নিশ্চয় ঠিক। তাহলে এইভাবে আমাদের কিন্তু কোথাও কোনো সমস্যা হবে না যদি আমরা ঠিক এইভাবে বুঝি। তো ঠিক কিনা? একদম ঠিক। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কোন পরিবাহীর, যে কোনো পরিবাহী নিয়ে নাও, তামা নাও, রূপ নাও, পিতল নাও, যে কোনো পরিবাহী, কোন পরিবাহীর রেসিস্টিভিটি বা রোধাঙ্গ যত বেশি হয়, তার রোধ তত বেশি হয়। ঠিক তো? বাড়িয়া। আবার দেখেছিলাম যে আমাদের এই সমানুপাতিক ধ্রুবক বা র, বা এই রোধাঙ্গ বা রেসিস্টিভিটির যে একক সিজিএস পদ্ধতিতে, সেটা পেয়েছিলাম আমরা কি? ওহম। কি পেয়েছিলাম বস? পেয়েছিলাম দাদা ওহম ইন্টু সেমি। এবং আমাদের এসআইতে এর একক হচ্ছে কি? ওহম ইন্টু মিটার। এই সম্পর্কে আমাদের কোথাও কোনো সমস্যা নাই। যদি এখন পর্যন্ত এখানে এই রোধাঙ্গ সম্পর্কে কোথাও সমস্যা হয়, প্লিজ কমেন্ট আমাকে জানাও। আর যদি এখানে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের যে আগের লেকচারটা সেখানে চলে যাও, সেখানে আরামসে বুঝতে পারবে নিশ্চিন্তের সাথে। ঠিক আছে? তাহলে কি এখান থেকে আমরা কিন্তু আমাদের এই যে ফর্মুলা, আমাদের রোধাঙ্গ থেকে কি পেলাম? আমরা এখানে পেয়েছি আমরা আর সমান র এল বাই এ। তাহলে এখানে যদি কোন একটা পরিবাহী দেওয়া হয়, এবং সেই পরিবাহী যদি রোধ বার করতে বলা হয়, এবং সেখানে যদি আমাদের রোধাঙ্গের মান দেওয়া থাকে, দৈর্ঘ্য দেওয়া থাকে সেই পরিবাহীটার, এবং সেই পরিবাহীটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু অনেক সহজে আমাদের এই রোধ বা রেসিস্ট্যান্সটিকে নির্ণয় করতে পারি। পারি কিনা? অফকোর্স পারি। হ্যাঁ, আমি কিন্তু
কোয়েশ্চেন যে ব্যাংক আছে আমাদের, ঠিক আছে, মানে প্রশ্ন করাতে পারতাম বা প্রশ্ন করাবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকটা থিওরি ক্লাসের পরে একটা করে কিন্তু আমরা কোয়েশ্চেন ব্যাংক সলিউশন নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমরা কমেন্টে জানাও তোমরা কোন কোয়েশ্চেন ব্যাংকটা সলিউশন চাও, ছায়া নাকি রায় মার্টিন নাকি অন্য কিছু। ওকে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। ওকে, ঠিক আছে, চলো তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে এই ফর্মুলাটা পেলাম আমরা এখান থেকে, তাহলে এখানে কি আমাদের রোধের মানটা নির্ণয় করতে পারবো যদি কোনো বইয়ের কোনো পরিবাহের রোধাঙ্গ দৈর্ঘ্য এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মানটা নির্ণয় দেওয়া থাকে। তো ঠিক আছে, এবার কিন্তু আমরা রোধাঙ্গ নির্ণয় করতে পারবো, আবার দৈর্ঘ্য বার করতে পারবো, আবার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও নির্ণয় করতে পারবো, ঠিক আছে কিনা। অফকোর্স দেখেছিলাম, আবার দেখেছিলাম যে আমাদের রোধাঙ্গ বা এই রেসিস্টিভিটির মান কিন্তু বিভিন্ন হয়, মানে কি বিভিন্ন পরিবাহের রোধাঙ্গের মান বিভিন্ন হয়, আর সেই জন্যই বলতে পারি যে বিভিন্ন পরিবাহের রোধের মানটা বিভিন্ন হয়। কি জানি, তামা একটা তামা যে তার নেওয়া হয়, সেই তামা তারের রোধের পরিমাণটা বিভিন্ন হয়, আলাদা হয়, মানে তার রোধাঙ্গ আলাদা হয়, ঠিক আছে কিনা। তাহলে বলতে পারি কি আমাদের বিভিন্ন পরিবাহের রোধাঙ্গের মানটা আলাদা আলাদা কিন্তু হয়, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। আমরা দেখেছিলাম যে আমাদের যে তামা ছিল, সেই তামা, ঠিক কিনা, সেই তামার যে রোধাঙ্গের মান ছিল সেটা হচ্ছে কত 1.76 × 10⁻⁶ ওহম ইন্টু মিটার, ঠিক আছে। এটা বলতে পারে কিনা, অফকোর্স বলতে পারে, কোথাও সমস্যা আছে না, সরি ওহম ইন্টু সেমি, হ্যাঁ ঠিক আছে, ঠিক তো, ওহম ইন্টু সেমি। আর এই ওহমকে কিন্তু আমরা ওমেগা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, তো আমরা লিখতে পারি জাস্ট ওমেগা ইন্টু সেমি। ওকে, কোনো চাপের নাই, ঠিক আছে। তাহলে চলো, যতক্ষণ আমরা এই রোধাঙ্গ সম্পর্কে জেনে গেছি তার থেকে কম সময় জানবো আমাদের পরিবাহিতাঙ্ক কি। তো চলো ভাই, এই পরিবাহিতাঙ্ক সম্পর্কে এবার বোঝা যাক, সেটা অনেক সহজে। তাহলে যদি আমাদের এই রোধাঙ্গ বা রেসিস্টিভিটি সম্পর্কে কোথাও সমস্যা হয় তো এখনই বলছি, আবার কমেন্ট আমাকে জানাও বিনা কিছু চাপে, আর আমরা কিভাবে প্রবলেম সলভ করব সেটাও এই সমস্ত ফর্মুলা থেকে, সেটা অনেক সহজে আমরা জানবো, তো চিন্তার কোনো কারণ নাই। তাহলে কি আমরা পেয়েছি র সমান আর সমান কি পেয়েছি র L/A, ঠিক তো, একদম ঠিক। যেখানে হচ্ছে কি আর হচ্ছে পরিবাহের রোধ, রো হচ্ছে রোধাঙ্গ বা রেসিস্টিভিটি, এল হচ্ছে কি, আরে ইয়ার এল, ওকে, এল হচ্ছে কি আমাদের সেই পরিবাহের দৈর্ঘ্য, এবং এ হচ্ছে পরিবাহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, নিশ্চয়ই অফকোর্স। তাহলে দেখো, মনে করো আমরা কোন একটা পরিবাহী নিলাম, ঠিক আছে, একটা যে কোনো পরিবাহী নিয়েছি, যে কোনো পরিবাহী তার নিয়েছি, এবং সেই পরিবাহী তারটির মধ্য দিয়ে টি সময়ে, কত সময়ে, টি সময়ে একটা পরিবাহী তার নিয়েছি। এবার সেই পরিবাহী তারটির মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ পরিমাণ তড়িৎধান প্রবাহিত হয়, কত, একটা পরিবাহী তার নিয়েছি, এবং সেই পরিবাহী তারটির মধ্য দিয়ে কি, সেই পরিবাহী তারটির মধ্য দিয়ে টি সময়ে যদি কিউ পরিমাণ তড়িৎধান প্রবাহিত হয়ে যায়, তাহলে আমরা তার প্রবাহ মাত্রা আই সমান বলতে পারি Q/T, ঠিক কিনা, ঠিক কিনা। অফকোর্স ঠিক, এটা হচ্ছে কি আমার এই পরিবাহীটির প্রবাহ মাত্রা, নিশ্চয়। এরপর আমাদের এই পরিবাহীটার যদি দৈর্ঘ্য হয় এবং এই পরিবাহীটার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় আমাদের কত, এ, কি হয়, যদি এ হয়, এবং আমাদের এই পরিবাহীর এই প্রান্তটা এবং এই প্রান্তটা, এই প্রান্তের নাম এ দাও, এই প্রান্তের নাম বি দাও, তাহলে বলতে পারি কি আমাদের এ এবং বি বিন্দুতে বা আমাদের এই পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ যদি VA এবং VB হয়, তাহলে আমরা বলতে পারি বিভব যদি VA এবং VB হয়, তাহলে আমরা এখন আমাদের এই দুই প্রান্তের বিভব প্রভেদ বলতে পারি VA - VB। এই সম্পর্কে কোথাও কোনো অসুবিধা জানাও কমেন্টে, কোথাও কোনো অসুবিধা নিশ্চয় নেই। তাহলে কি দেখলাম যে আমরা একটা পরিবাহী নিয়েছি, এবং ওই পরিবাহীটার মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ তড়িৎধান প্রবাহিত হলে সেই পরিবাহীটার তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান বলতে পারি Q/T, এটা আমরা জানি। ঠিক তেমনই আমাদের এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীটার মোট যে দৈর্ঘ্য সেটা যদি L হয়, এবং ওই পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমাদের A হয়, এবং আমাদের ওই পরিবাহীর দুই বিন্দুতে বা দুই প্রান্ত বিন্দুতে
তার যে বিভব ভিএ এবং ভিবি হলে আমরা ওই পরিবাহের দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ বা পটেনশিয়াল ডিফারেন্স আমরা বলতে পারি কি কি জানি আমরা কি দাদা কি জানি ভিএ মাইনাস ভিবি নিশ্চয় একদম ঠিক তাহলে আমরা এখন কি জানি আমরা আমাদের ওহমের সূত্র থেকে জানি ভিএ সমান আই আর সরি ভি সমান আই আর ঠিক কিনা এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র যেখানে কি আমাদের ভিটা হচ্ছে কি একটা পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ মানে আমরা এখানে এই পরিবাহীটার দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে আমাদের ভিএ মাইনাস ভি মানে আমরা বলতে পারি এখানে যে ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আমাদের আই আর ঠিক কিনা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের ওহমের সূত্র যেখানে আর হচ্ছে আমাদের রোধ আই হচ্ছে প্রবাহ মাত্রা এবং ভি হচ্ছে কি ওই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি পটেনশিয়াল ডিফারেন্স বা দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভিএ মাইনাস ভিবি অফ কোর্স ইয়ার ঠিক কিনা বাড়িয়া কোনো প্রবলেম নেই না কোনো প্রবলেম নেই তো এখানে একটা কথা বলো আমরা যেটা লিখতে পারি কি ভিএ মাইনাস ভিবি সমান আমরা আমাদের এই যে আইটা আছে এই আই সমান কি আমরা জানি কিউ বাই টি জানি কিনা অফকোর্স জানি তাহলে বলতে পারি কি কিউ বাই টি ইনটু আমরা লিখতে পারি এখানে কি আর সমান জানি র এল বাই এ অফকোর্স র এল বাই এ এটা আমরা বলতে পারি না অফকোর্স কমেন্টে জানাও এটা আমরা বলতে পারি কিনা নিশ্চয়ই এটা আমরা বলতে পারি অফকোর্স বলতে পারি তাহলে বা আমরা এখানে কিউ সমান কি বলতে পারি কি বলতে পারি আমরা এখানে অফকোর্স কিউ সমান বলতে পারি যে 1 বাই র ঠিক আছে কিনা বলতে পারি তো 1 বাই র বাই এল বলতে পারি এ ইন্টু কি বলতে পারি আমরা ইন্টু এ ইন্টু ভি এ মাইনাস ভিবি ইন্টু টিটা আচ্ছা টি আসবে এটা আমরা বলতে পারি না নিশ্চয়ই এটা বলতে পারি তাহলে আমরা এখানে তড়িৎ ধান কি সমান পাচ্ছি কি 1 বাই র ইন্টু এ ভি এ মাইনাস ভিবি ইন্টু স্মল টি বাই এল ঠিক আছে কিনা বলো কমেন্টে জানাও আর এই সম্পর্কটি অস্পষ্টতই আমরা আমাদের ক্লাস 11 এর যে সেকেন্ড সেমিস্টার সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের একটা ফর্মুলা পেয়েছিলাম তাপ পরিবহনের যেটা হচ্ছে আমাদের কি কিউ সমান কে এ টি টু মাইনাস টি ওয়ান ইন্টু স্মল টি বাই এল এটা আমরা পেয়েছিলাম ঠিক আছে এটা কি হচ্ছে তাপ পরিবহনের সূত্র তাহলে আমরা এখানে এই ফর্মুলা আর এই ফর্মুলার সঙ্গে কি মিল পাচ্ছি নিশ্চয়ই পাচ্ছি পাচ্ছি কিনা বলো একদম পাচ্ছি সুতরাং দেখতে পাচ্ছি যে আমাদের এই ফর্মুলাটা আমাদের এই যে তাপ পরিবহনের ফর্মুলা তার হচ্ছে অনুরূপ তার জন্যই তাই আমরা আমাদের এই যে 1 বাই র আছে এই 1 বাই রটাকে যদি আমরা আমাদের কি সিগমা ধরে নিই তাহলে আমরা এই সিগমাকে বলবো আমাদের কি ওই পরিবাহিতির তড়িৎ পরিবাহিতাঙ্ক এই সিগমা বলবো কি এই পরিবাহিতির তড়িৎ পরিবাহিতাঙ্ক আমরা যে পরিবাহিতি এইসব নিয়ে করছি সেই পরিবাহিতির তড়িৎ পরিবাহিতাঙ্ক কি বলবো তড়িৎ পরিবাহিতাঙ্ক ওকে বুঝতে পারছো একদম পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি ওকে কন্ডাক্টিভিটি তাহলে এখানে একটা জিনিস দেখো আমরা আমাদের এই ফর্মুলা এবং এই ফর্মুলা অর্থাৎ কি আমাদের যে ফর্মুলা এখানে পাচ্ছি সেই ফর্মুলাটি আমাদের তাপ পরিবহনের যে ফর্মুলা তার হচ্ছে অনুরূপ তাই আমরা যখনই তাই আমরা আমাদের এই 1 বাই সিগমা সরি 1 বাই র সমান আমরা যদি সিগমা ধরে নিই তাহলে এই সিগমাকে বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক কি বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক যেমন এখানে আমাদের তাপ পরিবাহিতাঙ্ক বলা হয় ঠিক তেমনই আমাদের এই 1 বাই সিগমাকে সমান যদি আমরা সিগমা সরি 1 বাই র কে যদি আমরা সিগমা ধরে নিই তাহলে সিগমা বলবো কি তড়িৎ পরিবাহিতাঙ্ক আশা করি আমাদের এই ফর্মুলার সঙ্গে এই ফর্মুলাটার সিমিলারিটি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার করে ঠিক কিনা অফকোর্স বলতে পারি তাহলে কি রে আমাদের এই যে আমাদের তড়িৎ পরিবাহিতাঙ্ক কোনটা বা কন্ডাক্টিভিটি কোনটা কন্ডাক্টিভিটিটা হচ্ছে আমাদের এই সিগমাটা কি আমরা আমাদের 1 বাই র সমান সিগমা ধরে নিয়েছি তাহলে বলতে পারি কি 1 বাই রটা হচ্ছে আমাদের সিগমা আর সেই সিগমাকে বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি তাহলে আশা করি তড়িৎ পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি সম্পর্ক আর কোথাও কোনো অসুবিধা নাই আছে কোনো অসুবিধা নিশ্চয়ই কোনো অসুবিধা নেই না যেমন কি হচ্ছে আমাদের রোধ থেকে যেমন হচ্ছে আমাদের কি রোধাঙ্গ কি রোধ আর রোধাঙ্গের যেমন মিল আছে রেসিস্ট্যান্ট আর রেসিস্টিভিটি ঠিক তেমনই আমাদের এখানে দেখো আমরা কি পাচ্ছি আমাদের পরিবাহিতাঙ্ক
তাহলে সেই পরিবাহিতাঙ্কের সঙ্গে অবশ্যই পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটির সঙ্গে অবশ্যই আমাদের কোনো একটা রাশির মিল আছে, যাকে বলা হয় আমাদের পরিবাহিতা। তাহলে একটা মাথায় রাখবে, রোধ বেশি রোধাঙ্গ বেশি, রোধাঙ্গ বেশি রোধ বেশি, রোধ আর রোধাঙ্গ সেম সেম, ভাই ভাই, রোধ রোধাঙ্গ মানে কি রোধাঙ্গ বেশি রোধ বেশি। ঠিক তেমনি কোন পরিবাহীর পরিবাহিতাঙ্ক বেশি মানে তার পরিবাহিতা বেশি। মানে এখানে বুঝতে পারছি যে আমাদের যে পরিবাহীটির মধ্য দিয়ে একটা পরিবাহী নেওয়া হলো এবং সেই পরিবাহীটার মধ্যে রোধের মানটা বেশি হয়, মানে তার মধ্যে কি তড়িৎ পরিবহন করতে যদি কম পারে, আর তড়িৎ পরিবহন করতে কম পারে মানে কি তার মধ্যে রোধের মানটা বেশি, মানে রোধ বেশি মানে কি তার রোধাঙ্গ বা রেসিস্টিভিটি বেশি। ঠিক তেমনই আমাদের যদি কোন একটা পরিবাহী নেওয়া হয় এবং সেই পরিবাহীটার যদি পরিবাহিতা বেশি হয় তাহলে তার পরিবাহিতাঙ্ক বেশি হবে। আর আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পরিবাহিতাঙ্ক সিগমা সমান হচ্ছে 1/ρ। আমরা 1/ρ কে কিন্তু আমাদের সিগমা ধরে নিয়েছি এবং সেই সিগমাকে হচ্ছে আমরা বলছি তড়িৎ পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। মানে দেখতে পাচ্ছি যে আমাদের পরিবাহিতাঙ্ক বেশি হলে তার রোধাঙ্ক কমবে, আর রোধাঙ্ক কমছে মানে কি তার রোধটাও কমছে, আর রোধ কমছে মানে কি তার মধ্যে দিয়ে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারবে, মানে তার পরিবাহিতা তার পরিবাহিতা অনেক বেশি হয়। ঠিক আছে, মানে আমরা যদি একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটার যদি পরিবাহিতার মানটা বেশি হয় মানে তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে বেশি পারবে। আবার যদি সেই পরিবাহীটার রোধের মানটা বেশি হয় তাহলে আমাদের সেই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে কম পারবে। আবার যদি আমাদের এই পরিবাহের মধ্য দিয়ে পরিবাহিতাঙ্কের মানটা বেশি হয় তো পরিবাহিতাঙ্ক বেশি মানে তার পরিবাহিতা বেশি, মানে অফকোর্স ওই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করতে অনেক বেশি পারবে। আবার আমাদের এই পরিবাহের যদি কোথাও বলা থাকে তার রোধাঙ্ক অনেক বেশি মানে রেসিস্টিভিটি অনেক বেশি, তাহলে বলতে পারি কি তার রোধ অনেক বেশি মানে তার মধ্যে তড়িৎ পরিবহন করতে অনেক কম পারবে। অনেক কিন্তু আমি আগে পেছন করে বলছি, কিন্তু আমাদের যে সম্পর্কটা আছে এখান থেকে তোমরা রিল্যাক্সলি বলতে পারবে একদম সহজে। ঠিক আছে, তাই চাপে কোনো ব্যাপার নেই, একদম পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ওকে, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। তাহলে সর্বত পরিবাহিতাঙ্ক রোধাঙ্গের বিপরীতধর্মী ভৌত রাশি কি হচ্ছে আমাদের দেখতে পেলাম যে আমাদের পরিবাহিতাঙ্ক সিগমা হচ্ছে আমাদের কি রোধাঙ্গের বিপরীতধর্মী একটা ভৌত রাশি। মানে আমাদের যে পরিবাহীর ওয়েট wait 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 just relax just relax 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 ওকে ঠিক আছে দেখলাম যে আমাদের 1/ρ সমান হচ্ছে কি আমাদের সিগমা, আর সিগমা হচ্ছে কি আমাদের কন্ডাক্টিভিটি আই মিন পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছি যে আমাদের এই পরিবাহিতাঙ্ক আমাদের ওই রোধাঙ্গের বিপরীতধর্মী একটা ভৌত রাশি। ঠিক আছে, একটা পরিবাহী নিলে এবং সেই পরিবাহীটির রোধাঙ্গ কমলে তার পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পাবে, রোধাঙ্গ কমলে তার পরিবাহিতাঙ্ক বৃদ্ধি পাবে। আবার ওই পরিবাহীটার যদি রোধের মানটা ওই পরিবাহীটার যদি রোধাঙ্গ বৃদ্ধি পায় তাহলে পরিবাহিতাঙ্ক হ্রাস হবে। ঠিক আছে কিনা? কি পরিবাহিতাঙ্ক কম হচ্ছে মানে রোধাঙ্গ বৃদ্ধি পাচ্ছে, পরিবাহিতাঙ্ক বেশি হচ্ছে মানে রোধাঙ্ক কম হচ্ছে। ঠিক তো? গুড তো? একদম ঠিক, একদম ঠিক। অর্থাৎ পদার্থের রোধাঙ্ক যত কম তার পরিবাহিতা তত বেশি হয়, যেমন রূপো তামা ইত্যাদি। ঠিক আছে, এই যে আছে আমাদের রূপো আছে মনে করো, ঠিক আছে, রূপো আছে আবার তামা আছে, তো রূপো তামা এদের রোধাঙ্গের পরিমাণটা অনেক কম মানে তাদের পরিবাহিতাঙ্ক অনেক বেশি। তার জন্যই তো যে আমাদের এই তামা রূপোর মধ্য দিয়ে অনেক সহজে কিন্তু অনেক বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে, তার জন্য আমরা তড়িৎ বর্তনীতে ব্যবহার করে থাকি আমাদের তামা। কারণ রূপোর দামটা অনেক বেশি, আমরা রূপোটা ইউজ করতে পারি না। ঠিক আছে, নাহলে কি আমাদের সব থেকে সুপরিবাহী হচ্ছে তামা, কারণ কি তামার পরিবাহিতাঙ্কের মানটা খুবই বেশি, কারণ তার রোধাঙ্গের মানটা কম। পরিবাহিতাঙ্ক বেশি রূপোর, যে কোনো বলছি পরিবাহিতাঙ্ক বেশি মানে রোধাঙ্গ কম, রোধাঙ্গ কম মানে রোধ কম। ঠিক তো? আর রোধ কম মানে অনেক সহজে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক তো? বাস খেলা খতম অফকোর্স। তাহলে দেখো ভাই কি দেখলাম যে আমাদের যে পদার্থ বা যে পরিবাহীর কেছি আমরা কোনো পরিবাহী নিলে বা বলতে পারি যে পদার্থের রোধ খুব কম, যে পদার্থ একটা পদার্থ নিচ্ছি এবার, যে পদার্থের বা যে কোনো পদার্থ যে পদার্থের
রোধের মান, যে পদার্থের রোধ খুব কম তার মধ্য দিয়ে অনেক সহজে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, অনেক সহজে তড়িৎ চলাচল করতে পারে। তাই রোধের বিপরীত বৈশিষ্ট্য হলো পরিবাহিতা। কি পরিবাহিতা? কি রোধের বিপরীত বৈশিষ্ট্য হলো পরিবাহিতা। যেমন আমাদের রোধাঙ্গের বিপরীত ধর্মী ভৌত রাশি বা বিপরীত বৈশিষ্ট্য হলো রোধাঙ্গের বিপরীত ভৌত রাশি বা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য হলো পরিবাহিতাঙ্ক। ঠিক তেমনি রোধের আমাদের রোধের বিপরীত বৈশিষ্ট্য বা বিপরীত ভৌত রাশি হচ্ছে আমাদের পরিবাহিতা। ওই পরিবাহিতাকে যদি আমরা y দ্বারা রিপ্রেজেন্ট করি, y দ্বারা বোঝাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি পরিবাহিতা এবং আমাদের রোধের সম্পর্ক। ঠিক আছে, আমরা বলতে পারি y সমান আমাদের 1/r। ঠিক আছে, যেখানে y কি, y কে আমরা ধরে নিয়েছি পরিবাহিতা। কি পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। ওকে, বুঝতে পেরেছো তো? আমরা যেমন দেখলাম যে আমাদের কি হচ্ছে, আমাদের রোধাঙ্গের বিপরীত ধর্মী একটা ভৌত রাশি আসছে আমাদের পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের এই রোধের একটা বিপরীতধর্মী ভৌত রাশি হচ্ছে আমাদের পরিবাহিতা। সেই পরিবাহিতাকে যদি আমরা y দ্বারা বোঝাই, তাহলে বলতে পারি y সমান 1/r। অর্থাৎ দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিবাহী রোধের মানটা অনেক কম, সেই পরিবাহিতির পরিবাহিতা অনেক বেশি। আর পরিবাহিতা অনেক বেশি মানে তার মধ্য দিয়ে অনেক সহজে অনেক পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। নিশ্চিন্তে থাকো একদম। অফকোর্স। তাহলে কিরে ভাই, এখানে আমরা দেখতে পেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবাহিতা সমান হচ্ছে 1/r। মানে আমাদের যে পরিবাহিতার মানটা অনেক বেশি হবে, তার মধ্যে কি হবে, রোধের মানটা অনেক কমবে। আর রোধের মানটা অনেক কম মানে তার মধ্যে দিয়ে অনেক সহজেই তড়িৎ চলাচল করতে পারবে। ঠিক তো? একদম ঠিক। আর ওয়েট, আমাদের এই যে পরিবাহিতা বা আমাদের এই কন্ডাক্ট্যান্স, ঠিক আছে, যেহেতু আমাদের রোধের উল্টোটা, ঠিক আছে, রোধের উল্টোটা, তাই বলতে পারি কি আমাদের রোধের যে একক ওহম, সেই আমাদের এই কন্ডাক্ট্যান্স বা পরিবাহিতার একক কি হবে, রোধের উল্টোটা হবে নিশ্চয়ই। তাহলে বলতে পারি কি mho, মানে মো। ঠিক আছে তো? যেহেতু আমরা দেখলাম যে আমাদের পরিবাহিতা তার রোধের উল্টো একটা ভৌত রাশি বা বিপরীত ভৌত রাশি, তাই বলতে পারি যে আমাদের রোধের যে একক তার উল্টো এককটা হবে তার পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্সের একক। তাহলে বলতে পারি কি আমাদের রোধের একক যদি ওহম হয়, বা ওহম তো বটেই, ঠিক আছে, তাহলে আমাদের এই পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্সের যে একক y সমান বলতে পারি আমরা মো। ঠিক আছে, y সমান বলতে পারি কি আমরা মো। ওকে, ঠিক আছে। তো ভাই, আমরা আমাদের এই যে রো আছে, রোটা কি রে, রোটা হচ্ছে আমাদের রোধাঙ্গ। কি হচ্ছে রোধাঙ্গ বা রেসিস্টিভিটি। এই রেসিস্টিভিটি বা রোধাঙ্গের রয়ের যে একক, সেটা হচ্ছে কি আমাদের ওহম ইনটু কি হচ্ছে, ওহম ইনটু হচ্ছে আমাদের সেমি সিজিএস, এবং আমাদের আসাইতে হচ্ছে ওহম ইনটু মিটার। ঠিক আছে, ঠিক তেমনি আমরা এখান থেকে আমাদের যে পরিবাহিতাঙ্ক এই সিগমা, সেই পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি, এই সিগমা এর যে একক, সেটা হবে আমাদের mho, মো ইনটু সেমি ইনভার্স সিজিএস, এবং এসআইতে হবে এর এককটা, এসআইতে সেটা সিজিএস একক। ঠিক আছে, এসআইতে হবে মো ইনটু মিটার ইনভার্স। মানে বলতে পারি কি আমরা এখানে, বা বলতে পারি আমরা এখানে, বলতে পারি আমরা এরকম যে মো পার সেমি, আর বলতে পারি যে সরি মো ইয়ার, হ্যাঁ mho, ওই হ্যাঁ মো পার বলতে পারি আমরা মিটার। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ঠিক আছে তো? একদম। আবার আমাদের এই যে ওয়াই বা পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স এর যে একক মো দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এই মোয়ের এসআই এর আরেকটি একক হচ্ছে, এই এসআই পদ্ধতিতে আমাদের মোয়ের আরেকটি নাম হচ্ছে কি সিমেন্স। কি
সিমেন্স, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। ওকে, কি সিমেন্স, তাহলে সিমেন্স কার একক? আমাদের আমাদের এই মোহের আরেক নাম এসআই পদ্ধতিতে আমাদের এই মো, এসআই পদ্ধতিতে আমাদের মো, অর্থাৎ কি এসআই পদ্ধতিতে আমাদের যে পরিবাহিতা তার যে একক মো, সেই মোয়ের আরেক নাম হচ্ছে আমাদের সিমেন্স। এটা কিন্তু আমরা মাথার মধ্যে রাখবো। অফকোর্স চিন্তার কোনো কারণ নেই। ওয়েট ওয়েট ওয়েট, তাহলে কি রোধের মতো পরিবাহিতার মান আবার বলতে পারি আমরা কি কি বলতে পারি? আবার আমরা বলতে পারি আমাদের রোধের মতো, আমাদের রোধের যে রোধ যা আছে একটা পরিবাহী রোধ, যেমন সেই পরিবাহের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উপাদানের উপর নির্ভরশীল, ঠিক তেমনি আমাদের পরিবাহিতাও তার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদানের উপর নির্ভরশীল। শুধুমাত্র একটাই ডিফারেন্স, কি একটাই পার্থক্য। পার্থক্যটা কি? আমরা যেহেতু জানি, কি জানি, আমরা যেহেতু জানি যাদের পরিবাহিতা সমান 1/r, ঠিক আছে কিনা? অফকোর্স। তাহলে আমাদের একটা পরিবাহীর যে যে বিষয়ের উপর আমাদের রোধের মানটা নির্ভর করে, সেই সেই বিষয়ের উপর আমাদের পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের মানটা নির্ভর করে নিশ্চয়ই, এটা আমরা বলতে পারি, অফকোর্স বলতে পারি। শুধু একটাই পার্থক্য, আমাদের যে যে বিষয়ের উপর তার রোধের মানটা বৃদ্ধি পায়, একটা পরিবাহীর যে যে বিষয়ের উপর তার রোধের মানটা বৃদ্ধি পায়, সেই সেই বিষয়ের উপর আমাদের ওই পরিবাহীর পরিবাহিতা বা কন্ডাক্টেশন মানটা ডাউন হয়ে যায়, কম হয়। আবার যে যে বিষয়ের উপর আমাদের রোধের মানটা কম হয়, সেই সেই বিষয়ের উপর আমাদের এই পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের মানটা বৃদ্ধি হয় বা বেশি হয়। এটা নিশ্চয়ই বলতে পারি, অফকোর্স বলতে পারি, কোনো চাপ নাই। রোধের মতো পরিবাহিতার মান, তাহলে কি বলতে পারি? রোধের মতো পরিবাহিতার মান পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও উপাদানের উপর নির্ভর করে। যেহেতু পরিবাহিতা রোধের বিপরীত ধর্মী ভৌত রাশি, তার জন্য বলতে পারি যে আমাদের যে যে বিষয়ের উপর তার রোধের মানটা বৃদ্ধি হবে, সেই সেই বিষয়ের উপর আমাদের এই পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের মানটা কম হবে। আবার যে যে বিষয়ের উপর আমাদের রোধের মানটা বেশি হবে, কম হবে, সেই সেই বিষয়ের উপর আমাদের পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের মানটা বৃদ্ধি হবে। এটা আমরা অফকোর্স বলতে পারি। নো চান্স, নো চাপ। কোনো চাপ আছে না? কোনো চাপ নাই। তাহলে চলো, আমাদের পরিবাহিতাও শেষ এবং রোধাঙ্গ, হ্যাঁ, পরিবাহিতা শেষ, পরিবাহিতাঙ্ক শেষ এবং আমাদের রোধাঙ্গ শেষ আর রোধ শেষ। তাহলে এখন আমরা একটা ছোট্ট জিনিসকে মাথার মধ্যে শিখবো। ধরে মনে করো আমাদের, মনে করে নাও, ঠিক আছে, মনে করে নাও আমাদের একটা, আমি ধরে নিচ্ছি, ওকে, বুঝো ব্যাপারটা কি বলছি। আমাদের এখানে পরিবাহিতাঙ্ক, রোধ, রোধাঙ্গ, পরিবাহিতা সবকিছু কিন্তু কমপ্লিটেড ভাবে আমরা জেনে নিয়েছি। এরপর আমরা আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক, কি রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেসিস্ট্যান্স, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেসিস্ট্যান্স সেই সম্পর্কে জানবো। তার আগে আমরা দুটো বিষয় সম্পর্কে জানবো। নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের একটা রোধকে আমরা রোধক বলতে পারি, সরি, আমাদের একটা তামার তারকে আমরা কিন্তু সরাসরি রোধক বলতে পারি না। কি একটা তামার যদি তার নেওয়া হয়, সেই তামার তারটাকে আমরা কিন্তু রোধক বলতে পারি না। কি রোধক বলতে পারি না? কেন বলতে পারি না সেই সম্পর্কে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটি তামার তারকে কেন সরাসরি রোধক বলতে পারি না সেই সম্পর্কে বোঝো। ওকে, সেই সম্পর্কে কিন্তু একটু বুঝে নাও, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ধরা যাক আমাদের কি, আমাদের একটা তামার তার, একটা কিসের তৈরি রে? তামার তৈরি, একটা তামার তৈরি, লিখে দিচ্ছি একটা তামা দিয়ে, ঠিক আছে, একটা তামার তৈরি তার নিয়েছি এবং সেই তামার তৈরি তারের যদি দৈর্ঘ্যটা অর্থাৎ এল সমান হয় আমাদের 0.01 সেমি, কত? 0.0, আচ্ছা ঠিক আছে, 0.01 সেমি। ওকে, কি হচ্ছে, আমরা দৈর্ঘ্য নিয়েছি 0. না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, আমরা আমাদের তামাতার দৈর্ঘ্যটা যদি 1 মিটার নিই, কত? 1 মিটার নিই, বা বলতে পারি আমরা 100 সেমি নিই, কত? 100 সেমি নিয়েছি। ওকে, নিয়েছি। দেখো, আবার বলছি, আমরা আমাদের একটি তামার তারকে সরাসরি আমরা কিন্তু একটি রোধক বলতে পারি না। কেন রোধক বলতে পারি না? রোধক কি সেই সম্পর্কে কিন্তু আমি বুঝিয়েছি, অনেক সহজে বুঝিয়েছি, অনেক ঠান্ডা মাথায় বুঝেছি আগের ক্লাসে, ঠিক আছে কিনা?
একদম ঠিক আছে। তাহলে কি আমাদের একটি তামার তারকে আমরা সরাসরি কিন্তু রোধক বলতে পারি না। কেন বলতে পারি না সেই সম্পর্কে আমরা এখন শিখছি। যদি আমরা একটা তামার তার নিই এবং সেই তামার তারটির যদি দৈর্ঘ্য হয় 100 সেমি এবং সেই তামার তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যে এ সমান যদি আমাদের হয় 0.01 সেমি স্কয়ার, তাহলে আমরা কিন্তু আমাদের এখানে এর মানটা পেয়ে যাচ্ছে কত 0.01 সেমি স্কয়ার এবং এল এর মানটা পেয়ে যাচ্ছে আমাদের 100 সেমি। ঠিক আছে কিনা? অফকোর্স অফকোর্স পেয়ে যাচ্ছি। আর আমরা জানি যে আমাদের যদি একটা পরিবাহীর একটা একটা পরিবাহীর যদি দৈর্ঘ্য দিয়ে থাকে এবং তার প্রস্থ যদি ক্ষেত্রফল এ দিয়ে থাকে, তাহলে আমরা সেই পরিবাহীটার রোধের মানটা কিন্তু অনেক সহজেই বার করতে পারি। কি জানি? রোধ সমান জানি আর সমান জানি আমরা কি র এল বাই এ। তাহলে এখানে আমরা যখনই আমাদের কি এই র র এর মানটা, রটা কি রোধাঙ্গ, আর রোধাঙ্গ কত হয় আমাদের একটা তামার রোধাঙ্গ কত হয়? তামার রোধাঙ্গ হয় 1.76 × 10⁻⁻6। আর দেখতে পাচ্ছি কি আমাদের এলটা হচ্ছে 100 সেমি 100 এবং আমাদের এটা হচ্ছে 0.01। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেন কত পেয়ে যাবো? আমরা পাচ্ছি এখানে 0.0176 ওহম বা ওমেগা। এটা হচ্ছে আমাদের রোধের মান। তাহলে দেখো আমাদের একটা তামার তার নিয়েছি, কিন্তু তামার তার নিয়েছি এবং সেই তামার তারটা যদি আমাদের 0.0 সেমি প্রস্থচ্ছেদ হয় এবং তার দৈর্ঘ্য যদি 100 সেমি হয়, তাহলে আমরা কিন্তু সেই তামার তারের যে রোধ সেটা পাচ্ছি আমরা 0.0176। মানে দেখো 0.0 মানে কতটা কম, একদম কম। তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারি যে তারটির রোধ অত্যন্ত নগণ্য। এই তামার তারটির রোধটা কিন্তু অত্যন্ত নগণ্য, অনেক কম। তার জন্য আমরা একটি তামার তারকে সরাসরি একটি রোধক বলতে পারি না, কারণ এই তামার তারের রোধটা খুবই কম আর রোধে অনেক কম। তাকে রোধক বলবো কেন? যার যত বেশি রোধ তাকে তত বেশি রোধক বলতে পারি। আর এই যে তামার তার নিয়েছি সেই তামার তারটার যেহেতু আমাদের রোধের মানটা খুবই কম, তার জন্য আমরা কিন্তু সেই তামার তারটাকে সরাসরি রোধক বলতে পারি না। তাহলে এখন যদি আমরা এই তামার তারটার রোধটা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদেরকে এই তামার তারটা এই এতটাই প্রস্থের ক্ষেত্রফল যুক্ত আমাদের তামার তার দিকে কিন্তু আরো অনেক বেশি লম্বা করতে হবে, প্রায় 57 মিটার। কত? প্রায় 57 মিটার। হ্যাঁ, 57 মিটার কিন্তু লম্বা করতে হবে। তাহলে এখন যদি আমরা এই তামার তারটিকে 57 মিটার লম্বা করে দিই তখন কিন্তু তার রোধের মানটা বৃদ্ধি হবে। তখন কিন্তু রোধের মানটা হবে প্রায় 1 ওমেগা হবে। মানে দেখো আমরা আমাদের তামার তারটিকে এই 0.01 সেমি স্কয়ার প্রস্থচ্ছেদ রেখে তার যদি প্রস্থচ্ছেদে এই ধ্রুবক রেখে তার তামার তারটার দৈর্ঘ্যটা যদি আমরা অনেক বেশি বৃদ্ধি করি, প্রায় আরো আমাদের 57 মিটার লম্বা করে দিই, তখন কিন্তু আমাদের এই তামার তড়ি তারের যে রোধের মানটা সেটা 1 ওমেগা আসবে। তাহলে বলতে পারি কি তামার তারের যে রোধ সেটা কিন্তু অত্যন্ত নগণ্য, অনেক কম। তার জন্য আমরা একটা তামার তারকে সরাসরি রোধক বলতে পারি না। ওকে, ঠিক আছে তো? একদম ঠিক। আর এই জন্য সর্বদা ধরে নেওয়া হয় তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎযন্ত্রের সংযোগের তারগুলি হচ্ছে রোধহীন। ঠিক আছে, শুধুমাত্র তড়িৎ বর্তনীতে বিভিন্ন ধরনের তড়িৎযন্ত্রের মধ্যে সংযোগ ঘটানোর জন্য এই ধরনের তার ব্যবহৃত হয়। ঠিক আছে, শুধুমাত্র সংযোগ ঘটানোর জন্যই আমরা এই ধরনের তামার তার ব্যবহার করে থাকি। একে কিন্তু আমরা একটা রোধক বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ তার রোধের মানটা অনেক কম। ঠিক আছে, আগে পেয়েছে কিন্তু আমি ঘুরায় ফেরায় বলছি যাতে কোথাও সমস্যা না হয়। তাও যদি কোথাও সমস্যা হয় প্লিজ প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নেই, কমেন্ট আমাকে জানাও। ওকে ওকে কিনা? একদম দাদা, বিনা কিছু চাপে কমেন্ট আমাকে জানাও। কোনো চাপের কথা এখানে কিন্তু আসার কথা নয়। ওকে, চলো ভাই, চলো চলো চলো। ঠিক আছে, তাহলে কি এরপর আমরা আরেকটা ছোট্ট বিষয় জানবো, এটা আমরা সবাই জানি, কি হচ্ছে শর্ট সার্কিট। শুনেছি নামটা? নামটাকে আমরা শুনেছি শর্ট সার্কিট, নিশ্চয়ই শুনেছি। শুনেছি কিনা? একদম দাদা, শর্ট সার্কিট। তো আমাদের কোন অবস্থাটিকে আমরা শর্ট সার্কিট বলবো সেই সম্পর্কে বোঝো। আর আশা করি এই সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালিও জানি, অনেক প্র্যাকটিক্যাল বিষয় আমরা জানি এই সম্পর্কে, তাও কথা বলছি, তাও একটু বুঝে নেওয়া যাক। ওকে, ঠিক আছে। তার কি শর্ট সার্কিট বা হর্স বর্তনী
কি জিনিস সেই সম্পর্কে বোঝো। দেখো ভাই এখানে বলছে কোন তড়িৎ উৎসের, কোন একটা তড়িৎ উৎস নিলাম, তো কোন তড়িৎ উৎসের দুটি তড়িৎদ্বার কত, দুটি তড়িৎদ্বার হচ্ছে একটা তড়িৎদ্বার প্লাস একটা হচ্ছে মাইনাস, ঠিক আছে কিনা একদম। তাহলে কোন তড়িৎ উৎসের দুটি তড়িৎদ্বারকে একটা যখনই আমরা একটা রোধবিহীন, প্রায় রোধবিহীন একটা তার দিয়ে বা পরিবাহী দিয়ে যুক্ত করে দিই, তখন আমাদের সেই অবস্থাটাকে বলা হয় শর্ট সার্কিট বা আমাদের হর্স কি হচ্ছে হর্ষবর্তনী। ওকে, কি হচ্ছে কোন তড়িৎ উৎসের তড়িৎ তড়িৎদ্বারকে কোন তড়িৎ উৎসের, তড়িৎ উৎস কোনটা, তড়িৎ উৎস যেখান থেকে তড়িৎ পাওয়া যায়, যেমন একটা ব্যাটারি, এটা মনে করতে পারো একটা ব্যাটারি বটে, ঠিক আছে। আর আমরা সবাই জানি ব্যাটারির দুটি তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে কি আমাদের প্লাস, একটা হচ্ছে মাইনাস। সেই প্লাস আর মাইনাস দুটি তড়িৎদ্বারকে যদি আমরা একসঙ্গে একটা তার দিয়ে যুক্ত করে দিই, তখন আমাদের সেই অবস্থাটিকে আমরা বলবো আমাদের শর্ট সার্কিট বা কি হর্ষবর্তনী। আর আমরা ভালো করে জানি যখন আমরা প্লাস আর মাইনাস একসঙ্গে যুক্ত করে দিব, তখন কি হবে আমাদের সেই ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে কিনা, আমাদের এইখানে আগুন লেগে যাওয়ার চান্স থাকে, আমাদের এই পরিবাহীটা গরম হয়ে যাবে, আমাদের এই যে তড়িৎ উৎসটা সেটাও গরম হয়ে যাবে, আমাদের কিন্তু পরিবাহী তারটা আর আমাদের তড়িৎ উৎসটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যাবে কি, ঠিক তো? জানি কিনা, নিশ্চয় জানি। তার জন্য কিন্তু আমরা যখন বাড়িতে কানেকশন করি আমাদের ইলেকট্রিক্স যে কোনো জিনিসটা, ঠিক আছে, আমি জানি ভালো করে বাড়িতে হাউ টু কানেক্ট। ওকে, তো তখন কিন্তু আমরা অনেক ভালো করে ভেবে নিয়ে আমরা দিই, ঠিক আছে, দেখি আমাদের প্লাস একটাই তড়িৎ উৎস যাতে দুটি প্লাস আর মাইনাস একসঙ্গে না হয়ে যায়, কারণ যখনই প্লাস আর মাইনাস একসঙ্গে হয়ে যাবে তখন কি আগুন লাগতে পারে একটা তড়িৎ উৎসের মধ্যে। ওকে, তাহলে কি শর্ট সার্কিট বা হর্ষবর্তনী কি কি বলছে, কোন তড়িৎ উৎসে দুটি তড়িৎদ্বারকে একটি প্রায় রোধহীন, যার মধ্যে কোনো রোধহীন নাই, তো রোধহীন বলতে কোনটা বলতে পারি, একটা তামার তার বলতে পারি কিনা, একদম বলতে পারি তামার তার। আর তার জন্য আমরা ফিউজ তার হিসেবে ব্যবহার করে থাকি, তার জন্য আমরা ফিউজ তার হিসেবে ব্যবহার করে থাকি আমাদের তামাটা, কারণ কি তামার তারটা আমরা ফিউজ তার হিসেবে ব্যবহার করে থাকি, তার কারণটা হচ্ছে কি তামার তারের রোধ কিন্তু খুবই কম, আর তার জন্য সেটি কি অনেক তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং সেটি অনেক তাড়াতাড়ি ফটাক করে নষ্ট হয়ে যাবে আর আমাদের কানেকশনটা অফ হয়ে যাবে, তাই জন্য আমাদের কিন্তু বাকি যে তড়িৎ যন্ত্র আছে সেগুলো ড্যামেজ হবে নাই, আমরা সবাই ভালো করে জানি এটা, ঠিক আছে কিনা। যদি আমাদের তামার তারটাকে ফিউজ তার হিসেবে আমরা কেন ব্যবহার করি সেই সম্পর্কে আরো কিছু জানতে চাও তো কমেন্ট করো, আমি তোমাকে বোঝাবো। ওকে, ঠিক আছে, তাহলে কি বলতে পারি যে কোন তড়িৎ উৎসে তড়িৎদ্বারকে একটি প্রায় রোধহীন পরিবাহী তার দিয়ে সরাসরি যুক্ত করলে যে বর্তনীটি পাওয়া যায় সেটিকে হর্ষবর্তনী বা শর্ট সার্কিট বলা হয়। যেমন একটি ব্যাটারি ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত যদি একটি তামার তার দিয়ে যুক্ত করা হয় তবে তারটি অত্যন্ত গরম হয়ে যায়, বললাম কথাটা। এই ধরনের তারের রোধ অত্যন্ত কম হওয়ায় প্রবাহ অত্যন্ত বেশি, এই ধরনের তারের কি হয় রোধটা অত্যন্ত কম হয়, তার প্রবাহ অনেক বেশি হয়, ফলে তড়িৎ উৎস এবং সংযোগকারী পরিবাহী উভয়ই ক্ষতির সম্ভাবনা থাকে, এটাও কিন্তু বললাম আমি। এই জন্য বাড়ির বৈদ্যুতিক লাইনে ফিউজ তার হিসেবে ব্যবহার করা হয় আমাদের তামার তার। ওকে, ঠিক তো, বাস, ভেরি গুড মেরে ভাই, তাহলে আমাদের কমপ্লিট করে ফেলেছি এটাও শর্ট সার্কিটটাও। তারপরে এরপরে কি আছে, আচ্ছা একটি আমরা কিন্তু একটি সমাধান করতে পারি, কিন্তু সমাধানটা বাদই দাও। ওকে, সমাধান করছি না এখন, সমাধান একটু ডাইরেক্ট করবো, ঠিক আছে, আমাদের চ্যাপ্টারটা প্রসেস করার পরে আমরা কিন্তু সমাধান করব, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নাই। তো চলো ভাই, এরপর আমরা আমাদের আরেকটা বিষয় যেটা বলছিলাম যে আরে কি বললাম বিষয়টা, রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আমাদের রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক তো শেষ হয়ে গেছে, এখন বাকি আছে কি আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক। সেই রোধের উষ্ণতা গুণাঙ্ক সম্পর্কে জানা যাক, রোধের উষ্ণতা গুণাঙ্ক কে টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেসিস্ট্যান্স। ওকে, আমি তো এত হাইটটা কম আমার, আরে यार কি করছেন, ও হো क्या हो गया भाई, ঠিক আছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে কি এখন আমরা জানবো আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক কি কি, একটি রোধের উষ্ণতা গুণাঙ্ক কি সেই সম্পর্কে আমরা জানবো। ওকে, সেটা অনেক সহজ আছে। তো দেখো ভাই, আমাদের একটি রোধের কি হচ্ছে, সরি একটি রোধ কি আবার, আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক আর কিছুই নয়,
একদম সহজ একটা বিষয়, যে সম্পর্কে দুই একটি কথা বলে তোমরা অনেক ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কি বিষয়টা সেই সম্পর্কে বলছো। দেখো, আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা কোনো একটা পরিবাহী নিই এবং সেই পরিবাহীটা যদি আমরা এখন রোধ চেক করি যে আমাদের এই পরিবাহীটার মধ্যে রোধের মানটা কত, সেই রোধের মানটা যদি আমাদের এখন এই অবস্থায় 1 ওহম বা 1 ওমেগা বার হয়, এরপর আমাদের এই পরিবাহীটাতে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য আমাদের এই পরিবাহীতে রোধের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমাদের এই পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক। এটাকে উষ্ণতা গুণাঙ্ক কেন বলা হচ্ছে? কারণ আমাদের কি হচ্ছে, উষ্ণতার আমরা পরিবর্তন করছি। আমাদের একটা পরিবাহীর বলতে পারছি যে আমরা আমাদের একটা পরিবাহীর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি রোধ হয় 1 ওমেগা, এইরকম একটা পরিবাহী। কিরকম পরিবাহী? আমরা এমন একটা পরিবাহী নিয়েছি যে পরিবাহীটি যখন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা রাখি তখন সেই পরিবাহীটার রোধের মানটা হয় 1 ওমেগা বা 1 ওহম। ঠিক আছে তো? এবার সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের একক ওহম যুক্ত একটা পরিবাহীর যদি আমরা উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করে দিই বা 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তন কম বা বেশি, 1 ডিগ্রি উষ্ণতার পরিবর্তন করলে আমাদের এই পরিবাহীটা রোধেরও তো পরিবর্তন হবে। ঠিক আছে কিনা? একদম। তাহলে আমাদের এই পরিবাহীটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কম করার জন্য বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য আমাদের এই পরিবাহীতে রোধের মানের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটাই হচ্ছে আমাদের এই পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক। একে উষ্ণতা গুণাঙ্ক বলা হচ্ছে কারণ কি তার উষ্ণতার পরিবর্তনের জন্য তার রোধের পরিবর্তন হচ্ছে, তার জন্য তাকে উষ্ণতা গুণাঙ্ক আমরা বলে থাকি বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেসিস্ট্যান্স। ওকে, ঠিক তো? বুঝতে পেরেছো নিশ্চয়ই? কোথাও সমস্যা আছে? যদি কোথাও সমস্যা থাকে প্লিজ প্লিজ কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, প্লিজ কমেন্ট আমাকে জানাও। চাপের কোনো ব্যাপার নেই, তোমাদের ইন্ট্রোভার্ট কিন্তু হয় চলবে না, এক্সট্রোভার্ট হতে হবে যদি জীবনে তোমরা আগাতে চাও তো। ওকে, ঠিক তো? চালিয়ে বস। তাহলে समझ गया কি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোন পদার্থ, কোন পদার্থ, পরিবাহীটা যে কোনো পদার্থ হতে পারে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোন পদার্থের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। এটা একটা যে কোনো পদার্থ হতে পারে। ওকে, ঠিক আছে তো? আবার বলছি, এটা লাস্ট। তাহলে কি যদি বলা হয় যে রোধের উষ্ণতা গুণাঙ্ক হবে, তাহলে কি বলবো? যে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোন একটা পরিবাহীর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনের জন্য রোধের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেসিস্ট্যান্স বলা হয়ে থাকে। ওকে, চলো ভাই ধরা যাক, তাহলে গাণিতিক ভাবে প্রকাশ করা যাক। ধরা যাক, ঠিক আছে? ওকে, ধরা যাক, ধরা যাক কি, ধরা যাক আমরা কোন একটা পদার্থ নিয়েছি এবং সেই পদার্থের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে রোধ সেটা হচ্ছে আমাদের R0 এবং কি আমাদের কোন পরিবাহীর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ R0 এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধ হচ্ছে আমাদের কত, RT। কত রোধ? যে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা পদার্থের রোধ হচ্ছে R0 এবং আমরা যখনই আমাদের উষ্ণতার পরিবর্তন করে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করে দিলাম, কি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমরা যখন করে দিলাম তখন আমাদের রোধের যে পরিবর্তন সেটা হয়ে গেল মনে করো আর টি।
ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা আমাদের ওই রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা পরিষ্কার বলতে পারি, কি বলতে পারি, কি বলতে পারি? নিশ্চয় বলতে পারি যে কোনো পরিবাহীর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের মান যদি 0 হয় এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ আর RT হয়, সুতরাং সংজ্ঞা অনুসারে ওই পরিবাহীর রোধের উপাদানের, ওই পরিবাহীটির উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক হলো আলফা। কি তাহলে আমরা আমাদের ওই পরিবাহীটার, যে পরিবাহীটার আমরা এই সমস্ত এই যে পরিবাহী, যে পরিবাহী নিয়ে আমরা এখন পরীক্ষা করছি, সেই পরিবাহীটার উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা ধরে নিলে আমরা আলফা সমান বলতে পারি, কি বলতে পারি, সরি রোধের পরিবর্তন, রোধের পরিবর্তন কি বলে, রোধের পরিবর্তন বাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ ইন্টু উষ্ণতা পরিবর্তন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে আমাদের এখানে রোধের পরিবর্তন কত হয়েছে? রোধের পরিবর্তন বলতে পারি কি আমাদের RT মাইনাস R0। তাহলে এতটা আমাদের রোধের পরিবর্তন হয়েছে, এটা বলতে পারি নিশ্চয়ই, একদম বলতে পারি। তাহলে বলতে পারি কি RT মাইনাস R0 হচ্ছে রোধের পরিবর্তন। বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত ছিল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে আমাদের R0। তাহলে R0 বলতে পারি, ইন্টু বলতে পারি কি উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন কত হয়েছে? T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে বলতে পারি টি বলতে পারি। তাহলে বলতে পারি আমরা এখানে কি আমাদের আলফা সমান RT মাইনাস R0 বাই R0T, এটা আমরা বলতে পারি কিনা? তাহলে এটাই হচ্ছে আমাদের কি একটি পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেসিস্ট্যান্স আলফা সমান RT মাইনাস R0 বাই কি হচ্ছে R0 ইন্টু টি। আর এটা মাথায় রাখবে, বিভিন্ন পদার্থের বিভিন্ন পদার্থের বিভিন্ন পদার্থের উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্কের মান কিন্তু বিভিন্ন হয়। বিভিন্ন পদার্থের আমাদের আলফার মানটা কিন্তু বিভিন্ন বিভিন্ন হবে, আলাদা আলাদা হবে। প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রেই আমাদের আলফার মানটা কিন্তু আলাদা হয়, এটা কিন্তু নিশ্চয়ই ভুলে গেলে চলবে না। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই গুণাঙ্কের মানটা কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে? চলো ভাই, তাহলে এখন যদি আমাদের এই আলফার এককটা নির্ণয় করতে হয়, তাহলে আমরা আমাদের এই রোধের উষ্ণতা গুণাঙ্ক, রোধের উষ্ণতা গুণাঙ্ক বা আমাদের এই আলফা এই গুণাঙ্কটির যে একক, সেটা আমরা সহজে নির্ণয় করতে পারি। কিরকম? আমরা কি জানি RT মাইনাস R0, আমাদের রোধের পরিবর্তন মানে কি হচ্ছে, রোধ হচ্ছে, আর রোধের কি, রোধের হচ্ছে আমাদের ওমেগা, ওহম দেখে আমরা ওমেগা দ্বারা বোঝাই। এবং আমাদের নিচে কি আছে? R0। R0 কি? এটা হচ্ছে রোধ। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওমেগা ইনটু কি হচ্ছে আমাদের টি। টি হচ্ছে কি টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন, উষ্ণতা, তার জন্য বলতে কি টেম্পারেচার বা আমাদের এই ইয়েটা আছে আমাদের সময়, এই সরি আমাদের যে ইয়েটা আছে স্মল টিটা টেম্পারেচার। তো টেম্পারেচারে একক কি হয়? হয়েছে আমাদের সেলসিয়াস। তাহলে বলতে পারি কি আমাদের ওহম, ওহম বা সরি ওমেগা, ওমেগা কেটে যাবে, তাহলে থাকবে আমাদের সেলসিয়াস পরে থাকবে। তাহলে বলতে পারি কি আমাদের 1/সেলসিয়াস, সরি ডিগ্রি সেলসিয়াস, 1/ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে আমাদের এই রোধের উষ্ণতা গুণাঙ্কের একক। কত? 1/ডিগ্রি সেলসিয়াস, বা বলতে পারি আমাদের কি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটাই হচ্ছে আমাদের কি আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক বা আলফা এর একক। ওকে, তো ডাউট যদি কোথাও হয় অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? যদি কোথাও ডাউট থাকে প্লিজ কমেন্ট আমাকে জানাও, চাপের কোনো ব্যাপার নেই, পিকচার अभी बाकी है। ओके, पिक्चर तो अभी बाकी है मेरे दोस्त, ঠিক আছে তো? ওকে ওকে ওকে, তাহলে কি আমরা আমাদের কোন একটা পরিবাহের উপাদানের যে রোধের উষ্ণতা গুণাঙ্ক হয় আলফা, তার মানটা আমরা কি এই ফর্মুলা থেকে আমরা সহজে নির্ণয় করতে পারবো। এবং আমরা এই আলফা যে একক কত হচ্ছে 1/ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটা হচ্ছে আমাদের এই গুণাঙ্কের একক। সেই সম্পর্কে আমাদের কোথাও কোনো সমস্যা কিন্তু আর থাকছে না, ঠিক তো? বাস বাস বাস, তাহলে চলো একটা ছোট্ট মোট্ট কথা আমরা কিন্তু বুঝে নিই। ওকে, একটা ছোট্ট মোট্ট কথা আমরা বুঝে নিচ্ছি অনেক সহজেই, চিন্তার কোনো কারণ নেই। ওয়েট ওয়েট ওয়েট, ওকে ওকে, চলো ভাই। তো দেখো আমাদের
যদি এটা কোনো তামার তার নেওয়া হয়, আরে ভাই তামার তার, ওকে, তামার তার নেওয়া হয়, এবার সেই তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক একটি তামার তার নিয়েছি, এবং ওই তামার বা তামার কত তামা নিয়েছি আমরা, কি তামা। তো এখন যদি তামার রোধের কত, তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক, তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক আমাদের 0.00 কত, 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলা হয়। তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক, তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের তামার যে রোধ সেটা হয় 1 ওমেগা, এবং আমাদের ওই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার বলছি, আমাদের তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক, তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের তামার যে আমাদের কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের তামার যে রোধের মান সেটা 1 ওমেগা হয়। এবং যখনই আমরা এই তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তখন তার যে রোধের পরিবর্তন সেটা হয় 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই বলতে পারি। তাহলে কি তামার তারের তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন তামার পরিবাহীর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন তামার পরিবাহীর যে রোধের মান সেটা 1 ওমেগা হয়। 1 ওমেগা হলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য বা পরিবর্তনের জন্য ওই পরিবাহী রোধের পরিবর্তন হয় 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। যদি আমাদের কি একটা তামার তারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আমাদের কোনো একটা তামার তারের, কোনো একটা তামার পরিবাহী রোধ, তামার তারের বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের কোনো একটা পরিবাহীর তামার পরিবাহী রোধের মানটা 1 ওমেগা হয়, এবং আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি আমাদের এই তামার পরিবাহীটি, তাহলে তাহলে আমাদের এই তামার পরিবাহীটি রোধের মানটা কিন্তু 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সরি 2 পয়েন্ট কত, আরে ভাই এককটা কি হবে আমাদের, ওমেগা হবে। তাহলে জাস্ট আমি কিন্তু অনেক বেশি করে বললাম, বা জানি আশা করি কনফিডেন্স সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমি ঠিক করে বললাম না, তাহলে আবার বলছি যে আমাদের একটা তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক যদি বলা হয় 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তাহলে বলতে পারি, বা আমরা বলছি একদম পরিষ্কার করে, আমাদের একটি তামার তারের বা তামার পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায় কোন তামার পরিবাহী রোধের মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ওমেগা হলে আমাদের ওই তামার পরিবাহীটির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার ফলে আমাদের ওই তামার পরিবাহীর যে রোধ তা কিন্তু 0.002.425 ওমেগা বৃদ্ধি পাবে, বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কম করে দিলে আমাদের ওই রোধের পরিবাহীটির রোধের মানটা কি হবে, ওই তামার পরিবাহীটি রোধের মানটা 0.0025425 ওমেগা কিন্তু কমে যাবে। মানে শর্টকাট বলতে পারি বা পরিষ্কার বলা হচ্ছে এটা যে আমাদের একটি তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.00425 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন তামার পরিবাহী রোধ
1 ওমেগা হলে ওই পরিবাহীর 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার জন্য এই তামার তারের পরিবাহীটি রোধের পরিবর্তন হয় 0.00425 ডিগ্রি ওমেগা। ঠিক আছে, এটা বৃদ্ধি করলে এত বৃদ্ধি হবে রোধটা, আবার এটা কম করলে আমাদের এই রোধের মানটা কিন্তু কম হবে। মানে আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, সরি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তনের জন্য আমাদের তামার পরিবাহীর রোধের পরিবর্তন হয় এতটা। বেশি করলে বেশি হবে এতটা, কম করলে এতটা কম হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি আর কোথাও সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো এবার ধনাত্মক ও ঋণাত্মক আলফা কি সেই সম্পর্কে বোঝো। ঠিক আছে, ধনাত্মক ও ঋণাত্মক রোধের উষ্ণতা গুণাঙ্ক বা আলফা সম্পর্কে কয়েকটা কথা বলা যায়। যে আমরা কখন আমাদের এই আলফাকে ধনাত্মক বলবো, আবার কখন আমাদের এই আলফাকে আমরা ঋণাত্মক বলবো। আমার এনার্জি কি ডাউন হয়ে যাচ্ছে? হ্যাঁ, আরে ইয়ার ডাউন তো হবে, তোমরা কমেন্ট তো করছো না। তোমরা কমেন্টে জানাও ইয়ার, কমেন্টে জানাও কেমন লাগছে ক্লাসটা। ওকে, উইদাউট কমেন্ট হাউ হাউ কি বলো, আরে কি দিব মোটিভেশন। ওকে, নিজের জন্য মোটিভেশন কিছু হয় না। ওকে, যা হয় তোমাদের জন্য হয়, আমি তো ভাঙা। ওকে, বাদ দাও, হাঁটাও। কি আছে দেখো আমাদের কি হচ্ছে। আচ্ছা, কি হচ্ছে দেখো, রোধের যে উষ্ণতা গুণাঙ্ক তাকে বলা হয় কি আলফা দ্বারা বোঝানো হয়। এবং আলফা সমান আমরা জানি কি, জানি R T - R0 বাই হচ্ছে R0 T। এটা দেখেছি, অফকোর্স দেখেছি। তো এখন আমাদের ধনাত্মক ও ঋণাত্মক আলফা কখন বলা হয়, কোনটাকে বলা হয় ধনাত্মক আলফা, আবার কোনটাকে বলা হয় ঋণাত্মক আলফা, সেই সম্পর্কে বুঝবো। ঠিক আছে, দেখো ভাই, আমরা যদি কোনো ধাতব পরিবাহী নিই, ধাতব পরিবাহী বলতে বলে তামা, রূপো, সোনা, লোহা, পিতল, এগুলো কি হচ্ছে ধাতব পরিবাহী। তো ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা জানি যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তার কিন্তু রোধের মানটা বেশি পাই। ওকে, কি পাই আমরা সবাই জানি, ধাতব পরিবাহীর ক্ষেত্রে সে রূপো, তামা, অ্যালুমিনিয়াম, পিতল যা কিছু হয়, আমাদের ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করার ফলে তার রোধের মানটা কিন্তু বৃদ্ধি পায়। আমাদের কি ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করার ফলে, উষ্ণতা বৃদ্ধি করার ফলে তার রোধের মানটা বৃদ্ধি পায়। মানে আমরা যদি আমাদের কোন একটা ধাতব পরিবাহীর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে সেই ধাতব পরিবাহীটার রোধের মানটা বৃদ্ধি হবে। আর বৃদ্ধি মানে কি বলতে পারি ধনাত্মক বা প্লাস। মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তামা ছিল, ঠিক আছে, এবার সেই তামাটা হচ্ছে কি একটা ধাতব পরিবাহী। আর তার জন্য আমরা সেই তামার তারের বা তামা পরিবাহীটির 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার ফলে আমাদের সেই ধাতব পরিবাহী তামার যে রোধের পরিবর্তন সেটা হচ্ছে 0.00425 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেটা ছিল আমাদের ধনাত্মক। তাহলে আমরা এটাকে ধনাত্মক বলবো। আবার আমরা দেখতে পাই আমাদের তড়িৎ বিশ্লেষ্য কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি দেখতে পাই, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিম্ন চাপে রাখা গ্যাস, কি নিম্ন চাপে রাখা গ্যাস বা আবার বলতে পারি কি আমাদের অর্ধ পরিবাহী। এই যে রয়েছে তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ, নিম্ন চাপে রাখা গ্যাস, অর্ধ পরিবাহী, এই সমস্ত পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু তার রোধটা হ্রাস পায়, এটা আমরা দেখেছি অফকোর্স। তাহলে আমরা যদি এখন আমাদের এই তড়িৎ বিশ্লিষ্ট পদার্থ বা নিম্নচাপে রাখা গ্যাস বা একটা অর্ধ পরিবাহের যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আমাদের সেই 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার ফলে তার রোধের যে মান, সে রোধের মানটা কিন্তু কম হয়ে যাবে। আর কম হয়ে যাওয়া মানে কি মাইনাস হয়ে যাওয়া। তাহলে আমাদের এই সমস্ত এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিম্ন চাপে রাখা গ্যাস, অর্ধপরিবাহী, এই সমস্ত পদার্থের ক্ষেত্রে আমাদের আলফার মানটা কিন্তু ঋণাত্মক হয় এবং আমাদের ধাতব পরিবাহীগুলির ক্ষেত্রে কিন্তু আলফার মানটা আমাদের ধনাত্মক হয় বা প্লাস হয়। এটা আমরা মনে রাখবে বা এটা বলতে পারি বা মাথায় রাখবে এটা। ওকে, ঠিক না? তাহলে কি আমরা জানি ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে তার রোধের মানটা বৃদ্ধি পায়। তার জন্য আমরা আমাদের এই আলফার যে মান সেটা ধনাত্মক বলতে পারি ধাতব পরিবাহের ক্ষেত্রে। আবার আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, নিম্ন চাপে রাখা গ্যাস, অর্ধ পরিবাহী, এই সমস্ত পদার্থের
কি এই সমস্ত পদার্থের উষ্ণতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে তার রোধের মানটা কিন্তু হ্রাস হয়ে যায়, রোধের মানটা কমে যায়। তাই জন্য আমরা তড়িৎ বিশিষ্ট পদার্থ, নিম্নচাপের গ্যাস বা অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমাদের আলফা এর যে মান, রোধের উষ্ণ গুণাঙ্কের যে মান, সেটা কিন্তু আমরা ঋণাত্মক বা মাইনাস বলে থাকবো। ওকে, ঠিক আছে তো? ঠিক আছে, এবার চলো শুষ্ক পরিমাপ সম্পর্কে বুঝে নিই। ঠিক আছে, যে আমরা আমাদের পরিমাপ করার জন্য আমরা কিরকম ব্যবহার করি আমাদের এই ফর্মুলাটিকে। ঠিক আছে তো? চলো ভাই, चलो 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 বুঝে নি। ওকে, চাপ लेने का कोई बात नहीं है, একদম আরাম সে থাকো, আরাম সে বাঁচো। ওকে, চাপের কোনো প্রয়োজন এখানে নেই। ওকে, ঠিক আছে। তো দেখো ভাই, শুষ্ক পরিমাপ আমাদের যেটা 1 নম্বর সমীকরণ হয়, তাহলে আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে একটা বিষয় পরিষ্কার লিখতে পারি। কি আমরা এখানে বলতে পারি যে আর টি মাইনাস আর জিরো সমান বলতে পারি আর জিরো আলফা টি, বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি আর টির মানটা বার করতে চাই, তাহলে আর টি সমান বলতে পারি কি, আমরা কি বলতে পারি, আর জিরো ওয়ান প্লাস আলফা টি। এটা বলতে পারি কিনা? এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো ধাতব পরিবাহের ক্ষেত্রে উষ্ণর পাল্লা এখান থেকে বলতে পারি, আমরা বলতে পারি আমাদের ধাতব পরিবাহের ক্ষেত্রে একটা ধাতব পরিবাহের ক্ষেত্রে উষ্ণতার পাল্লা, উষ্ণতা ধাতব পরিবাহের ক্ষেত্রে উষ্ণতার পাল্লা ছোট হলে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন খুব বেশি না হলে গুণাঙ্কটি একটি ধ্রুব সংখ্যা হয়, মানে আমাদের ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে তার রোধের মানটা কিন্তু বৃদ্ধি হতে থাকে। ওকে, কি বলতে পারি, যে ধাতব পরিবাহের ক্ষেত্রে উষ্ণতার পাল্লা ছোট হলে, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন খুব বেশি না হলে গুণাঙ্কটি একটি ধ্রুব সংখ্যা হয়। এর অর্থ হলো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ সমহারে বৃদ্ধি পায়, কিন্তু উষ্ণতার পাল্লা যদি খুব বড় হয় তবে রোধের উষ্ণতা গুণাঙ্কের আর ধ্রুবক থাকে না, তখন আলফা ছাড়াও আরেকটি ধ্রুবক বিটা ব্যবহার করতে হয়। কি আলফা ছাড়া আরেকটি ধ্রুবক বিটা ব্যবহার করতে হয়, তখন আমাদের এই ফর্মুলাটা হয় এরকম, আর টি আর জিরো ওয়ান প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। ঠিক আছে, কখন ব্যবহার করা হয় সেটা কিন্তু মাথার মধ্যে রাখবে, বিটা, আচ্ছা বিটা টি স্কোয়ার। ঠিক আছে তো? কখন ব্যবহার করা হয় আমাদের এই ফর্মুলাটা কি বুঝি দেখো, আমাদের একটা ধাতব পরিবাহী, ধাতব পরিবাহী জানি আমরা, এবার আমরা এটাও জানি যে ধাতব পরিবাহী যখন উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন তার রোধ বৃদ্ধি পায়। ওকে, কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, একটা ধাতব পরিবাহীর উষ্ণতার পাল্লা যদি ছোট হয়, মানে উষ্ণতার পরিবর্তন যদি খুব কম হয়, তাহলে আমাদের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের ওই ধাতব পরিবাহীটির রোধও কিন্তু সমহারে পরিবর্তন হয়। ঠিক আছে, সমহারে বৃদ্ধি পায়। উষ্ণতার পাল্লা বা উষ্ণতার পরিবর্তন যদি অনেক কম হয়, তাহলে কিন্তু আমাদের ওই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমহারে তার রোধের পরিবর্তনটা হয়, বা রোধ সমহারে রোধের কিন্তু বৃদ্ধি পায়। কিন্তু যদি আমাদের উষ্ণতার পাল্লা অনেক বেশি হয়, মানে যদি আমাদের রোধের পরিবর্তন অনেক বেশি হয়, তখন কিন্তু আমাদের ওই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার রোধের মানটা সমহারে বৃদ্ধি পায় না, অর্থাৎ ধ্রুবক থাকে না। তখন সেই কারণের জন্য আমরা একটা নতুন আরেকটা এক্সট্রা একটি ধ্রুবক ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমাদের ভিটা। ঠিক আছে, আর তখন কিন্তু আমরা ফর্মুলা এটা লাগাতে পারবো বা লাগাবো। ওকে, যখন আমাদের উষ্ণতার পাল্লা অনেক বেশি হবে বা উষ্ণতার পরিবর্তন যখন অনেক বেশি হয়, তখন আমরা কিন্তু আমাদের এই ফর্মুলাটিকে আমরা ব্যবহার করতে পারি। আর যখন আমাদের উষ্ণতার পাল্লা অনেক কম হবে বা উষ্ণতার পরিবর্তন অনেক কম হবে, তখন কিন্তু আমরা আমাদের এই ফর্মুলাটিকে আমরা ব্যবহার করবো। ওকে, এটা মাথার মধ্যে রাখবে, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ কথা ছিল। ঠিক আছে, একদম সহজ ব্যাপার। ওকে ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপর আমাদের বিভিন্ন পদার্থের আলফার মান দেওয়া আছে। ঠিক আছে, কি বিভিন্ন পদার্থের আলফা এর মান দেওয়া আছে। তো সেই বিভিন্ন পদার্থের আলফার মানটা তোমরা একটা তালিকা দেওয়া আছে, সেই তালিকাটাকে ভালো করে পড়ো এবং ওই তালিকাটার মানগুলোকে আমাদের মনে রাখার চেষ্টা করবো সবসময়। ঠিক আছে, যেমন দেওয়া আছে আমাদের যে রূপো আছে না, সেই রূপোর আলফা এর যে মান, সেটা কত দেওয়া আছে 0.00400, এতটা কম আছে। কত? 0.00400। ঠিক আছে, আবার তামার দেওয়া আছে কত, তামার দেওয়া আছে তোমার আলফা এর মানটা দেওয়া আছে 0.00425। আর একটা কথা মাথায় রাখবে, আমাদের এই রূপো তামা এই সমস্ত যে আমাদের ধাতব পরিবাহী,
এই ধাতব যে পরিবাহী কিছু রূপো, তামা, আবার দেয়া আছে কি সোনা, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, এই সমস্ত যে আলফা এর মান সেটা দেয়া আছে এতটা, মানে অনেক কম দেওয়া আছে। ঠিক আছে, তো তো এটা নিচে কয়েকটি পদার্থ রোধের উৎস দেখা হলো, যেখানে বিটা সমান জিরো আছে। ঠিক আছে, আমাদের বিটা সমান জিরো ধরা হয়েছে। ঠিক আছে, মানে আমরা এখানে কিন্তু আমাদের বিটাকে ইউজ করিনি, আমরা এখানে বিটা সমান জিরো ধরে নিয়ে আমাদের তামার মানটা, রূপোর মানটা পাচ্ছে কত আলফাতে। রূপোর আলফার মান হচ্ছে আমাদের 0.00400। ওকে, আবার তামার মানটা হচ্ছে 0.00425। ঠিক আছে, 25। ওকে, ঠিক আছে, তো আবার তো সোনা যে দেওয়া আছে, সেই সোনার মান দেওয়া আছে 0.00, হ্যাঁ কত দেওয়া আছে, হ্যাঁ 0.0400। ঠিক আছে, তো এভাবে দেওয়া আছে আমাদের ধাতু পরিবাহী। আবার কয়েকটা ধাতু সংকর আছে, ধাতু সংকর দেওয়া আছে। ধাতু সংকর কোনগুলো, যেমন নাইক্রোম আছে। ঠিক আছে, ধাতু সংকর যেমন দেওয়া আছে নাইক্রোম। নাইক্রোমে দেওয়া আছে কত, অনেক কম দেওয়া আছে, বাপরে 0.00017, আই থিঙ্ক, না 0.00017। আবার আমাদের কনস্ট্যান্ট কি আছে, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আগে দেওয়া আছে, কনস্ট্যান্ট দেওয়া আছে। ঠিক আছে, ওর মানে হচ্ছে মাইনাস, বাপরে -4 × 10⁻⁵। জি দেখো, মাইনাস আসছে কিন্তু মানটা আসছে না, আসবে কি না, অফকোর্স আসবে। কখন আসবে সেই সম্পর্কে আমরা বলছি। ঠিক আছে, আমরা জানিও, তখন থেকে তো শুনলাম। আর একটা আছে কি আমাদের ম্যাঙ্গানিজ। হম হ্যাঁ ম্যাঙ্গানিন না, হ্যাঁ ওকে ওকে, ম্যাঙ্গানিন দিয়ে আছে। ম্যাঙ্গানিন এটা হচ্ছে কত, আমাদের কত দিয়ে আছে, 1 × 10⁻⁻, কত দিয়ে আছে আমাদের 5 দিয়ে আছে। ওকে, তাহলে দেখো, আর ইয়ার এটা কিন্তু মাইনাসই আসবে না। হুম, তো দেখো, এগুলা হচ্ছে আমার ধাতু সংকট। আবার দিয়ে আছে অধাতু, গ্রাফাইট আছে, অধাতু, ও ধাতু দিয়ে আছে গ্রাফাইট। গ্রাফাইট, সি গ্রাফাইটের মান কত দেওয়া আছে, গ্রাফাইটের মান দেওয়া আছে তোমার -0.0007। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো ভাই, আমাদের এই যে তালিকা, এই তালিকায় উল্লেখিত ধাতু সংকর এগুলি আলফা এর মান খুবই কম আছে, আছে কি না, দেখতে পাচ্ছি কি আমাদের ধাতু সংকর নাইক্রোম, কনস্ট্যান্ট, ম্যাঙ্গানিন, এই সমস্ত ধাতু সংকরগুলির কিন্তু আলফা এর মান খুবই কম, অনেক কম আছে কিনা, 0.00017। আবার মাইনাস আছে, -4 × 10⁻⁵। আবার দিয়েছে কি 1 × 10⁻⁵। ঠিক না, অনেক কম দেওয়া আছে। এর অর্থ হলো উষ্ণতার পরিবর্তন এদের রোধকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে না। কি এর মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন এদের রোধের মানকে কিন্তু বিশেষ প্রভাবিত করতে পারে না। এই জন্য স্থির মানের রোধক, কি স্থির মানের মানে রোধের পরিবর্তন বেশি না হয়, যে পদার্থের রোধের পরিবর্তন বেশি না হয় তাদেরকে বলা হয় স্থির মানের রোধক। এগুলো স্থির মানের রোধক, মানে তার রোধের মানটা একই থাকবে। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের ধাতু সংকরগুলির আলফা এর মান খুবই কম, অর্থাৎ আমাদের উষ্ণতার পরিবর্তন এই ধাতু সংকরগুলির রোধের মানকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে না। সেই জন্য বা এই জন্যই আমাদের এই ধাতু সম্পর্কগুলিকে আমরা স্থির মানের রোধক হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো গ্রাফাইট। এই যে আছে অধাতু গ্রাফাইট, ঠিক আছে, বা আমাদের কনস্ট্যান্ট, এই গ্রাফাইট বা কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের আলফা এর মানটা কিন্তু ঋণাত্মক বার হয়েছে, মাইনাস বার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের কনস্ট্যান্ট বা গ্রাফাইট, এই দুটো পদার্থের যখনই আমরা উষ্ণতার বৃদ্ধি করি, তো উষ্ণতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই আমাদের গ্রাফাইট বা কনস্ট্যান্টের আমাদের রোধের মানটা কিন্তু অনেক হ্রাস পায়। তার জন্য বলতে পারি আমাদের এই কনস্ট্যান্ট এবং গ্রাফাইটের যে আলফার মান সেটা কিন্তু ঋণাত্মক হয়েছে। ঠিক আছে, তো ঠিক আছে কিনা। আর একটি কি উল্লেখযোগ্য বিষয় হলো গ্রাফাইট বা কনস্ট্যান্টের ক্ষেত্রে আলফা এর মান ঋণাত্মক, কথা যেতে উষ্ণতা বাড়লে রোধ কমে, প্রচলিত। ঠিক আছে, এটা মাথায় মধ্যে রাখবে কি আমাদের উষ্ণতা বাড়লে রোধ কমে আমাদের এই কনস্ট্যান্ট আবার গ্রাফাইটের ক্ষেত্রে, এগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে, চান্স থাকতে পারে। ঠিক আছে, তো ওকে, তাহলে কি আমাদের আলফা এর ছকটা মাথার মধ্যে রাখবে, তাহলে স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে কোনটা
ইম্পর্টেন্ট কোনটা নয়, বা যে কোনো কোয়েশ্চেন আসলে আমার পরীক্ষাতে আমরা ইজিলি কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, শুধু আমি কিন্তু প্রবলেম গুলো সলভ করাচ্ছি না, সেই প্রবলেম গুলো আমরা সলভ করবো। আমি একটা কোয়েশ্চেন ব্যাংক দেখছি, তুমি কমেন্ট আমাকে জানাও যে কোন কোয়েশ্চেন ব্যাংকটা বেস্ট হবে, রায় মার্টিন, ছায়া, নাকি আর অন্য কোনো বই আছে, যে বইটার বা যে কোয়েশ্চেন ব্যাংক তোমার সব থেকে বেশি পছন্দ বা সব থেকে বেস্ট মনে হচ্ছে, সেটাই তুমি আমাকে কমেন্টে জানাও, আমি ওই কোয়েশ্চেন ব্যাংকটা কিন্তু কিনবো। ওকে, ঠিক তো? চালিয়ে বস, फिर देखते हैं। তো দেখো ভাই, আমার একটা প্রচলিত সূত্র আছে, কি একটা প্রচলিত সূত্র আছে, সেই প্রচলিত সূত্রটি কি সেই সম্পর্কে বলছো। আমরা যখনই কি আমরা দেখতে পেলাম, কি দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি আমাদের ওয়েট ওয়েট একটা কথা বলে দিই, দেখতে পেয়েছি কি আমরা দেখতে পেয়েছি কি পেয়েছি, দেখতে আলফা সমান পেয়েছিলাম, আলফা সমান পেয়েছি আমরা আর টি মাইনাস আর জিরো বাই আর জিরো টি, ঠিক আছে কিনা? অফকোর্স। আবার এখান থেকে আমরা পেয়েছিলাম কি, পেয়ে গেলাম আর টি সমান পেয়ে গেছি কি আমাদের আর জিরো ওয়ান প্লাস আলফা টি। এটা পেলাম কিনা? নিশ্চয় এটা পেয়েছি, অফকোর্স পেয়েছি, নিশ্চয় এটা পেয়েছি, অফকোর্স পেয়েছি। যেখানে আমাদের আর জিরো কি হচ্ছে, আর জিরো হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধের মানটা, ঠিক আছে কিনা? একদম ঠিক। আবার আর টি হচ্ছে আমাদের টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি করার জন্য আমাদের আর টি এর মান হচ্ছে কত, সরি, রোধের মানটা হচ্ছে আর টি, ঠিক আছে? এই সম্পর্কে আমাদের কোথাও সমস্যা নেই, এবং আলফা হচ্ছে কি আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক, ঠিক তো? একদম। তো আমাদের প্রচলিত যে সূত্র, সেই প্রচলিত সূত্রটি কি জানো তো? আমাদের প্রচলিত সূত্রটি হচ্ছে পরীক্ষাগারে আলফা এর মান, আমরা যখন পরীক্ষা কি হচ্ছে দেখো, আমাদের প্রচলিত সূত্রটি হচ্ছে পরীক্ষাগারে আলফা এর মান নির্ণয় করার সময় আমাদের আর জিরো অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে রোধ আর জিরো, তার মান কিন্তু নির্ণয় করতে হয় না, তার মান কিন্তু নির্ণয় করতে হয় না। যেমন কোন পরিবাহী রোধ টি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আর কত, যদি আর ওয়ান, এবং T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি আর টু হয়, তবে আমরা আমাদের আর টু হলে আমরা এখানে বলতে পারি, বা আবার বলছি, আমাদের প্রচলিত একটা সূত্র আছে, সেই প্রচলিত সূত্র অনুসারে আমাদের কি হচ্ছে পরীক্ষাগারে ব্যবহৃত, আমরা কি বলতে পারি, আমাদের প্রচলিত সূত্র হচ্ছে পরীক্ষাগারে আলফা এর মান নির্ণয় করার সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধের যে মান আর জিরো এর মান নির্ণয় করতে হয় না, আমাদের কোন পরিবাহী T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার রোধ আর ওয়ান, এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমাদের আর টু হলে আমরা বলতে পারি আর ওয়ান, আর ওয়ান সমান বলতে কি, আর ওয়ান সমান বলতে পারি আমরা আর জিরো ওয়ান প্লাস আলফা T1, এবং ঠিক আছে, আবার বলতে পারি আর টু সমান আমাদের আর জিরো ওয়ান প্লাস আলফা T2, ঠিক আছে কিনা? এটা নিশ্চয়ই বলতে পারি, অফকোর্স বলতে পারি। বা বলতে পারি আমরা এখানে, সুতরাং বলতে পারি কি, সুতরাং আমরা এখানে লিখতে পারি আমাদের আর ওয়ান বাই আর টু, কি বলতে পারি, আর ওয়ান বাই বা আর টু সমান আমাদের কি হবে আর জিরো ওয়ান প্লাস টি, ঠিক আছে তাই না, ওয়ান প্লাস জিরো আলফা T1 বাই বলতে পারি আর জিরো ওয়ান প্লাস আলফা T2, মানে আর যদি কেটে যাবে তাহলে কি আসবে আমাদের আর ওয়ান সমান আসবে আর ওয়ান বাই আর টু সমান আসবে আমাদের ওয়ান প্লাস এ T1 বাই ওয়ান প্লাস বলতে পারি এ T2, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসবে সেটা কিন্তু অনেক সহজ, বা এখান থেকে বলতে পারি কি আমরা বলতে পারি এখান থেকে আমাদের আর ওয়ান ওয়ান প্লাস আলফা T2 সমান বলতে পারি আর টু সমান ওয়ান প্লাস আলফা T1। আর এখান থেকে আমাদের যে মানটা আসবে সেটা ভালো করে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে আমাদের আলফা সমান কত জানো, আলফা সমান আসবে আমাদের, আমি বেশি করছি না, ঠিক আছে, বেশি করছি না, সমাধানটা অনেক সহজ আছে, আর ওয়ান বাই আর টু, সরি আর টু বাই আর ওয়ান, আর টু মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান T2 মাইনাস আর সরি আর টু T1,
এটা মাথার মধ্যে রাখবে, এটা মাথার মধ্যে রাখবে, ঠিক আছে। এই সম্পর্কটি হচ্ছে কি, এই সম্পর্কটি পরীক্ষাগারে ব্যবহৃত হয়। তাহলে কি দেখো, এই যে আমাদের পরীক্ষাগারে ব্যবহৃত সম্পর্কটি, এখানে দেখো আমাদের কিন্তু R0 এর মানটা নির্ণয় করতে হচ্ছে না, রাইট। আমাদের R2 R1 এবং T2 T1 এই চারটার মান কিন্তু পেয়ে গেলেই আমরা অনেক সহজে আমাদের এই আলফার মানটা নির্ণয় করতে পারবো। ওকে, ঠিক তো? অফকোর্স দাদা। এরপর আমাদের উষ্ণতার সঙ্গে কি, উষ্ণতার সঙ্গে আমাদের রোধাঙ্গের যে পরিবর্তন সেটাও কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের উষ্ণতার পরিবর্তনের সঙ্গে আমাদের রোধাঙ্গের কিভাবে পরিবর্তন হয় সেই সম্পর্কে চলো কয়েকটা কথা বুঝে নিই। ওকে, ঠিক তো? তাহলে এইটা কিন্তু মনের মধ্যে রাখবে, এটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। এই ফর্মুলা থেকে কিন্তু আমরা অনেক বেশি প্রবলেম সলভ করব। আর এই সলিউশন থেকে বা এই সমীকরণ থেকে বা এই ফর্মুলা থেকে আমাদের কিন্তু একটা না একটা পরীক্ষাতে কোয়েশ্চেন আসতে পারে বা আসার চান্স আছে, ঠিক আছে। এটা তোমরা কিন্তু মাথার মধ্যে রাখবে। আমি অবশ্যই প্রবলেম করাবো, ঠিক আছে। আমি কোয়েশ্চেন ব্যাংকের আমি ব্যবস্থা করছি, ঠিক তো? চলো ভাই, এরপর আমাদের আরেকটা বিষয়, কি বিষয় সেই সম্পর্কে বুঝছেন। তাহলে এই বিষয়টা যদি কমপ্লিটেড হয়ে যায় তাহলে আমাদের কিন্তু আজকের ক্লাসটা খতম হয়ে যাবে, চাপের কোনো ব্যাপার নেই, আর বেশি বিরক্তিকর হতে হবে না। আর একটা কথা, যদি ক্লাসের মধ্যে আমাদের বিরক্তি লাগে তাহলে সেটাও কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে, যাতে পরে ক্লাসটা আর বিরক্তিকর না হয় সেই সম্পর্কে আমি খেয়াল রাখবো। অনেক বেশি মজা হবে, অনেক বেশি আমাদের এনজয় হবে, ঠিক আছে। কিন্তু আমাদের বিরক্তিকর যাতে আর না হয় সেই ব্যবস্থা আমাদের করতেই হবে, যদি ক্লাসের মধ্যে বিরক্ত লাগে তো। ওকে, ঠিক তো? চলে ভাই, দেখতে কি তাহলে কি হচ্ছে আমাদের হুম উষ্ণতার সঙ্গে রোধাঙ্গের পরিবর্তন, উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন। ওকে ভাই, ये भी देख लेते हैं। উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের পরিবর্তন। ধরা যাক কোন পরিবাহীর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হচ্ছে R0, ঠিক আছে। কি রোধ হচ্ছে R0, রোধাঙ্ক হচ্ছে ρ0, ঠিক আছে তো। দৈর্ঘ্য হচ্ছে L0, হ্যাঁ ঠিক না? দৈর্ঘ্য হচ্ছে L0 এবং আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A0, এবং আমরা সেই পরিবাহীর T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য বা সেই T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের ওই পরিবাহীটির রোধের মান হচ্ছে আর, রো হচ্ছে রোধাঙ্ক হচ্ছে এল, রো দৈর্ঘ্য হচ্ছে এল, এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদ। ওকে, এটা আমরা বলতে পারি। তাহলে এখন আমরা ওই পরিবাহীটির উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক কি হচ্ছে, আমাদের এই পরিবাহীটি যে পরিবাহী আমরা নিয়েছি, আমরা একটা পরিবাহী নিয়েছি, ঠিক আছে, এবং সেই পরিবাহীটির যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তখন তার রোধের মানটা হচ্ছে R0, রোধাঙ্কের মানটা হচ্ছে ρ0, এবং আমাদের সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমাদের দৈর্ঘ্য হচ্ছে L0 এবং প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে A0। এরপর আমরা যখন এই পরিবাহীটার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলাম তখন তার রোধের মানটা বৃদ্ধি পেল, আর হচ্ছে তার রোধাঙ্ক হয়ে যাচ্ছে আমাদের ρ, এবং তার দৈর্ঘ্য হচ্ছে L, এবং তার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের A। এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এখন যদি আমাদের ওই পরিবাহীটার উপাদানের রোধের রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা হয়, কত হয়? আরে ভাই লেখাচ্ছে না কেন, ডাউট। ওকে, আলফা হয়, কত? আলফা হয়, ঠিক আছে। এবং এই পরিবাহীটার উপাদানের দৈর্ঘ্য প্রসার গুণাঙ্ক কত? দৈর্ঘ্য, এটা কি যে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে আলফা, দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক যদি আলফা ডট হয় এবং পরিবাহীর এবং ডট হয় এবং ক্ষেত্রফলের প্রসারণ গুণাঙ্ক, পরিবাহীর ক্ষেত্রফলের প্রসারণ গুণাঙ্ক বিটা সমান যদি 2 আলফা, কত হয়? 2 আলফা ডট হয় 2 আলফা ডট হয়, তাহলে আমরা এখানে পরিষ্কার বলতে পারবো কি আমাদের আর সমান হবে, কত হবে? R01 প্লাস আলফা টি,
আলফা টি একদম বলতে পারবো। আর বলতে পারো কি আমাদের কি বলতে পারবো আমরা, আমাদের যেটা আছে দীর্ঘ স্থানাঙ্ক এল সমান বলতে পারবো আমরা L0 ইন্টু 1 প্লাস কত L সমান কত বলতে পারবো, জাস্ট আমাদের এ ডট আলফা ডট দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত নিয়েছি আমরা এ ডট নিয়েছি, এ ডট টি। আবার বলতে পারবে কি আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে এ আছে, তাহলে এ হচ্ছে A0 1 প্লাস আমাদের এ ডট ডট সরি এ টু টু ডট আছে টি। এটা আমরা বলতে পারবো, পারবো কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারবো, কোনো চাপ নেই। তাহলে এখন আমরা আবার বলতে পারবো কি, বলতে পারবো আমাদের ρ0 সমান কি বলতে পারবো, ρ0 সমান আমরা বলতে পারবো আমাদের R0 L0 বা বলতে পারবো কি আমাদের A0, এবং আমরা বলতে পারবো আমাদের রো সমান আর এল বাই এ। বলতে পারবো কিনা? নিশ্চয়ই বলতে পারবো আমরা, ঠিক আছে কিনা? কোনো সমস্যা আছে না? কোথাও কোনো সমস্যা আমাদের নাই। তাহলে এখন যদি আমরা করে দিই কি, এখন যদি আমরা করে দিই রো বাই ρ0, সুতরাং কি আমরা এখন যদি রো বাই ρ0 করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কি, কি পেয়ে যাবো? আমরা এখান থেকে পেয়ে যাব আমাদের এল বাই L0, ঠিক আছে কিনা? এটা পাবো কিনা? সরি L0 বাই ওটাই নিচে আছে, ওকে ওকে। তাহলে L0 বাই এল পাবো আমরা, ঠিক আছে তো? L0 বাই এল পাবো ইন্টু আর কত, আর বাই R0। আরে ইয়ার না না, ভুল করছি আমি, ওইটাই ভাবছিলাম আমাদের এখানে হবে না A0টা, হ্যাঁ A0 হবে, L0 এখানে হবে, ওকে। আমার এখানে আচ্ছা না, হ্যাঁ ঠিক, এখানে এ হবে, এখানে আমাদের এল হবে। আমরা কিন্তু ঠিক ভুল করেছিলাম, আমি ওকে সরি, আমি ভুল করেছিলাম, সরি সরি সরি, ঠিক আছে, চাপের কোনো ব্যাপার নাই। তাহলে এখানে বলতে L0 বাই এল, আর বলতে পারি আর বাই R0 ইন্টু বলতে পারি আমরা কি আমাদের এ বাই A0। তাহলে এখন যদি আমরা আমাদের এই L0 সরি এল এর মানটা বসাই তো, এখন আমরা আমাদের এই এল এর মানটা বসালে আমরা কি পাবো, কি পাবো সেটা বলো, কমেন্ট আমাকে জানাও, ওকে। তাহলে আমরা এখন লেখা যাচ্ছে না আমার কেন মার্কারটাতে L0 এর মানটা, L0 এর মানটা, L0 মান কত আছে, আরে L0 নাই, এল এর মান দেওয়া আছে। তাহলে এখন আমরা অপরটা আর এর মানটা বসাবো, আর এর মান কত আছে, আর এর মানটা আছে R0 1 প্লাস আলফা টি, মানে নিচে দেওয়া আছে কি আমাদের R0 আছে, তাহলে R0 ইন্টু বলতে পারি আমাদের এর মানটা কত আছে A0 1 প্লাস 2a ডট টি, বলে দেবো কি আমাদের নিচে A0 আছে, আমার বলতে পারে কি উপরে L0 আছে আর নিচে আছে আমাদের কত এল, আর এল এর মানটা হচ্ছে কত আমাদের L0 1 প্লাস a ডট টি, ঠিক আছে কিনা? নিশ্চয়ই বলতে পারি একদম। তাহলে এখানে আর জিরো কেটে যাবে, A0 কেটে যাবে, আর এখানে L0 কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে পেয়ে যাবো কি আমরা 1 প্লাস আলফা টি ইন্টু, ঠিক আছে কিনা? নিশ্চয় বলতে পারো আবার কি 1 প্লাস 2a আলফা ডট টি, মানে নিচে থাকছে কত আমাদের 1 প্লাস আলফা ডট টি, ঠিক আছে? তো এটা আমরা পাবো কিনা? নিশ্চয়ই এটা পাবো, একদম ঠিক। তাহলে এখন যদি আমরা এটাকে সমাধান করি তো কি, এখন আমরা এটাকে মানে এটা কি বলছিলাম রসযোগ বাই রবাই রোজের সমান আসছে, ঠিক আছে তো? তাহলে এখন আমরা এই সমীকরণটিকে যদি সমাধান করি তাহলে আমাদের যেটা আসবে, আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের, আমি ডাইট করে দিচ্ছি, ঠিক আছে, ডাইট করে দিচ্ছি আমি, যাতে আমার মার্কারটা প্রবলেম হচ্ছে, মার্কারটা আমাদের খতম প্রায়, আর বাকি কিন্তু ভরা নেই, ওকে, তাই জন্য আমি ডাইট করে দিচ্ছি। যদি সমাধানের কোনো প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাবে, আমি তোমাদের শর্ট ভিডিও একটা বানিয়ে কিন্তু সমাধানটা বুঝিয়ে দেবো, তাই চাপের কোনো ব্যাপার নাই, ওকে, ঠিক তো? একদম। তাহলে চলো, তাহলে মার্কার পুরো খতমের দিকে, শেষের দিকে, তাই আমরা কিন্তু আমরা এটা ডাইট করে দিচ্ছি। কত আসবে? এখানে আসবে আমাদের 1 প্লাস আলফা টি, হ্যাঁ এটা তো 1 প্লাস আলফা টি মাইনাস ইন্টু মাইনাস 1 মাইনাস আলফা ডট টি, আলফা ডট টি আসবে প্লাস প্লাস 2 আলফা ডট টি মাইনাস না, তারপরে হ্যাঁ মাইনাস 2a ডট টি স্কোয়ার, ওকে, টি স্কোয়ার এটা আসবে। কিন্তু আমাদের এই 2a ডট টি স্কোয়ার এইটা কিন্তু এই যেটা রয়েছে, ঠিক আছে, এই পদ দিয়ে আমাদের উপেক্ষা করা হয় 2a ডট টি স্কোয়ার, এই পদটি, আচ্ছা এখানে টি স্কোয়ার আসবে, এই পদটি আমাদের কিন্তু উপেক্ষা করা হয়, কি করা হয়, এটাকে উপেক্ষা করা হয়,
ঠিক আছে, সেটা উপেক্ষা করলে আমরা পাবো কি, এটাকে বাদ দিলে তাহলে পেয়ে যাবো আমরা কত, আমাদের 1 + a t 1 - a.t + 2 a.t, ঠিক আছে, এটা আমাদের আসবে। আর এটাই হচ্ছে আমাদের কি সম্পর্ক, সরি আমাদের, হ্যাঁ এটা আমাদের আসবে। এবং আমাদের বলতে পারে কি, বা বলতে পারি আমরা আমাদের, এটা হচ্ছে রো 0, র/রো 0 সমান হচ্ছে, তাহলে আমরা রো 0টা এ দিয়ে গুণিত করে আসবে আমাদের, রসম বলতে পারবে কি আমাদের রো 0 1 + α t 1 - a.t + 2 a.t, ঠিক আছে। তো আমার এনার্জিও পুরো শেষের দিকে আর মার্কারটা পুরো বাই বাই করছে, তো আজকে ক্লাসটা এতটা থাকুক, ঠিক আছে। তো আমরা পরের ক্লাসে কার্বন রোধক কি, কার্বন রোধক বা কার্বন রেসিস্টর সম্পর্কে জানবো এবং আমাদের রোধের যে সমবায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আজকে ক্লাসটা এতটাই থাকুক, যদি কোথাও কোনো প্রবলেম হয় বা ডাউট থেকে যায় প্লিজ কমেন্ট আমাকে জানাও, চাপের কোনো ব্যাপার নেই। আর দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। তার আগে একটা কথা, যদি ক্লাসের মধ্যে অনেক সহজে তোমরা বুঝতে পারো আর যদি ক্লাসটা ভালো লাগে তো প্লিজ তোমার যে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলে যেও না, নিজে সাবস্ক্রাইব করে রেখে না, কারণ তাড়াতাড়ি আমাদের পরের পার্টটাও আসছে, ঠিক আছে। আর এখন থেকে আমাদের প্রত্যেক দিন বা রেগুলার ক্লাস হবে, এটা আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে, ওকে, চলো ভাই।